যদি মনে করো যে কোনো জায়গা থেকে 500,000 জিকে প্রশ্ন আমি তুলে নিয়ে সেগুলো ভালো করে পড়ে গেলাম আর এক্সামটা ক্র্যাক করে ফেললাম, সেটা কোনো দিন সম্ভব না। অত সহজ নয়। যে কোনো একটা চাকরির পরীক্ষা পাশ করা কিন্তু অত সহজ বিষয় নয়। আমি সেই জন্য আমার অডিয়েন্সদেরকে বারবার করে বলি, দেখো, আগে সিলেবাসটাকে তুমি ভালো করে গুছিয়ে শেষ করে দাও। তারপরে ওই 500,000 জিকে কমন প্রশ্ন পড়ার সময় আছে, সেগুলো তুমি কখন পড়বে? যখন তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, রিভিশন ক্লাস চলবে, তখন তুমি কোনো জায়গা থেকে আমি তোমাকে নিজে দেবো। আমি তোমাকে লাস্টে আমি তো দেখো, ডব্লিউবিপি কনস্টেবলের কথা ভেবে আমরা 60 দিনের যে টার্গেটটা রেখেছি, এই 60টা দিনে আমরা সম্পূর্ণ সিলেবাস, ম্যাথ, জিকে, জিআই একদম গুছিয়ে শেষ করে দেবো। তারপরে আমি নিজে তোমাকে 500,000 মানে প্রশ্নের একটা সেট দেবো, ম্যাথ, জিকে, জিআই সব মিলিয়ে 500 থেকে 700টা প্রশ্ন থাকবে। তখন সেইগুলো করবে তুমি রিভিশন। কিন্তু প্রথমেই যদি তুমি এখন ওই 500-700-র পেছনে জোর দাও না, তাহলে আমি বলবো দাদা যে চাকরি পাওয়া কিন্তু তোমার দ্বারাই অসম্ভব বললেই চলে। ঠিক আছে? অত সহজ নয়। একটা পরীক্ষা মানে একটা চাকরির পরীক্ষা পাশ করা কিন্তু মুখের কথা নয়। তার জন্য তোমাকে খাটতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তবেই তুমি সফল হবে। তা দেখো, আজকে আমাদের 10মতম দিন। আর আজকে তুমি দেখো আমি যেভাবে ক্লাসগুলো করাই, এই যে কন্টেন্টগুলো তোমাদের মাঝে আমি দিচ্ছি, যে টপিক ধরে ধরে আলোচনা করছি, তুমি সারা ইউটিউবে খুঁজে যেখানে দেখো যে এইভাবে কেউ ক্লাস করাচ্ছে কিনা। মানে কি বলবো, খুব মানে খাটনি করে পরিশ্রম করে কিন্তু এইগুলো তোমাদের জন্য বেছে বেছে বাছাই করে করে তৈরি করা। ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের 10মতম দিন। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। একটা ছোট ছোট টপিক আমরা ছাড়বো না, আমরা পড়ে নেব। একবারই পরিশ্রম করব আমরা, একদম মানে কি বলবো, মন প্রাণ দিয়ে একবারই তুমি ভালো করে খেটে নাও, যাতে এইবারই তোমার জীবনের শেষ পরীক্ষায় ভেবে তুমি খেটে নাও, যেন এর পরে আর তোমাকে কখনো পড়তে না হয় চাকরির জন্য। এবারই যেন তুমি চাকরিটা পেয়ে যাও। ঠিক আছে? দেখো, জিকে টপিক থেকে দেবো হ্রদ, আর ম্যাথের থেকে ভগ্নাংশের আজকে পার্ট 2 হবে। আগের দিন কনসেপ্ট আর কিছু প্রশ্ন নিয়ে আমরা বিষয়টা বুঝেছিলাম। আর আজকে আমরা পিভিআরসিআর 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছে সেখানকার সমস্ত পিভিআরসিএসের প্রশ্নের পাশাপাশি বেশ কিছু ভিভিআই প্রশ্ন, যে টাইপগুলো আর বাকি রয়েছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেইগুলো আজকে আমরা দেখব। তার সাথে দেখব ভেনচিত্র, ঠিক একই রকম। আগের দিন আমি বেসিক মানে কনসেপ্টটা বলেছি। আজকে আমরা পিভিআরসিআর এই 18 থেকে 23-এর মধ্যে বিগত বছরের প্রশ্ন আর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তার সাথে রয়েছে 5টা পিভিআরসিআর জিকে প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন নয়, 5টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক বস। বুঝতে পারছো? এইভাবে 7টা দিন তুমি আমার সঙ্গে চালাও, মানে একটু নিজের সময়টা এদিকে দাও, দিয়ে কষ্ট করে একটু পড়ে নাও। পড়ে নিতে পারলে পরে আমি তো তোমাকে বলছি, প্রথম দিনও বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যতদিন না এক্সাম তুমি দিচ্ছ, যে 75-এর মধ্যে 60 নাম্বার তুলে দেওয়ার দায়িত্বটা শুধু আমার। তুমি শুধু মানে কি বলবো, কন্টিনিউ আমার সঙ্গে ক্লাসগুলো করে যাও। আর দেখো, এই সমস্ত কিছু আমি যে ক্লাসগুলো করাচ্ছি সমস্ত কিছুর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। সেখানে তুমি যদি যুক্ত হতে চাও, তাহলে আমি দেখো ফোন নাম্বার বলছি 6296053459। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কমেন্ট করবা, দাদা আমি এই তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবো, পিডিএফগুলো সব লাগবে, 199 টাকা তোমাকে পে করতে হবে। বুঝতে পারলে? তারপরেই আমি তোমাকে এই টেলিগ্রামে যুক্ত করে দেবো। তা চলো তুমি দেখো যে কিভাবে আমরা ক্লাসগুলো করছি। তুমি যদি প্রথম হয়ে থাকো আজকে, তাহলে তুমি বুঝতেই পারবে যে কিভাবে আমরা টপিক ধরে শেষ করছি। চলো, এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুব ভালো একটা টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এই টপিকটা দেখো, তোমার জিকে নাকি মাথায় থাকে না। মাথায় থাকে না বললে হবে না বস, মাথায় রাখতে হবে তোমাকে। একটা জিনিস মাথায় রাখবা, এটা তোমার জীবনের লাস্ট এক্সাম। এবারই তোমাকে চাকরিটা হাতিয়ে নিতে হবে। চলে আসি, দেখো প্রথমেই চলে আসি চন্দ্র মিশন। দাদা, 3টে চন্দ্র মিশন হয়েছিল। একটা চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। তাহলে ভারত কয়টি চন্দ্র মিশন করে? 3টে। চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। আমার কথা শোনো ভালো করে, তুমি মানে ক্লাসটা করছো তো, এবার তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, বোঝো, এবার তার সাথে নিজে মুখে বলার চেষ্টা করো, মনে মনে বলো, কিন্তু বলো। তাহলে পরেও কিন্তু দেখবা তোমার যথেষ্ট মানে প্রশ্নগুলো, বিষয়গুলো তোমার মাথায় থাকছে। কেমন? চলে আসি চন্দ্রযান 1 কবে লঞ্চ করা হয়? 2008 সালে। সালটা মাথায় রাখবে, ডেটটা অতটা গুরুত্বপূর্ণ নয়।
তাহলে চন্দ্রযান 1 2008 সালে লঞ্চ করা হয়েছিল। এটা ছিল ভারতের প্রথম চন্দ্র মিশন। তাহলে ভারতের প্রথম চন্দ্র মিশন চন্দ্রযান 1 কবে লঞ্চ করা হয়? 2008 সালে। চলে আসে চন্দ্রযান 2, যেটা 2019 সালে লঞ্চ করা হয়েছিল। কত সালে? 2019-এ। 8-1 মানে 8-এ চন্দ্রযান 1, 19-এ গিয়ে চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল, যার মধ্যে ছিল অরবিটার, ল্যান্ডার, আর এই ল্যান্ডারের মধ্যেই ছিল রোভার। তা দেখো এবার কেসটা কি হয়েছে। এই অরবিটারটা কার্যকর করেছিল, কিন্তু ল্যান্ডারটা না কার্যকর করেনি। এটা চন্দ্রপৃষ্ঠে নামার সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আর ওর মধ্যেই ছিল রোভার, সেটাও ধ্বংস হয়ে যায়। তা মাথায় রাখবা যে ল্যান্ডারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল, মানে ইসরোর সাথে সম্পর্ক হারিয়ে যাওয়ার কারণে ওটা ধ্বংস হয়ে যায়। আর যেই জায়গাটায় ধ্বংস হয় সেই জায়গাটার নাম রাখা হয়েছে তিরঙ্গা পয়েন্ট, মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে চন্দ্রযান 2 কবে লঞ্চ করা হয়? 2019 সালে, যার মধ্যে 3টে কী ছিল? অরবিটার, ল্যান্ডার আর রোভার। এই অরবিটারটা কার্যকর করেছিল, কিন্তু ল্যান্ডারটা তোমার হচ্ছে ওর সাথে সংযোগ হারিয়ে যাওয়ার কারণেই ওটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে পড়ে ধ্বংস হয়ে যায়। যেখানে ধ্বংস হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে তিরঙ্গা পয়েন্ট। চলে আসি চন্দ্রযান 3 কত সালে লঞ্চ করা হয়? 2023-এ। ডেটটা এবার মাথায় রাখবে, 24শে জুলাই 2023। কি বললাম? 24শে জুলাই 2023-এ চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল। আর এটা চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করেছিল কত তারিখে? 23শে আগস্ট। ওই একই সালে, মানে 2023-এরই 23শে আগস্ট মানে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করে। তাহলে 23শে জুলাই 2023 সাল, তো বুঝতেই পারছো 23 চন্দ্রযান 3 কত সালে লঞ্চ হয়? 23-এ। এবার এই 23-এর 24শে জুলাই হচ্ছে লঞ্চ করা হয়েছিল, কিন্তু ল্যান্ড করেছিল 23শে আগস্ট। এটি ছিল বিশ্বের একমাত্র বা বিশ্বের প্রথম চন্দ্র মিশন, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। যদি বলে পরীক্ষায় যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম চন্দ্র মিশন কোনটা, সেটা হচ্ছে চন্দ্রযান 3। আর কে সফল হয়েছে? কোন দেশ? ভারতের দ্বারা হয়েছে সেই কাজটা। বোঝা গেল? আর মাথায় রাখবা, দেখো এই যে যে চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল কার দ্বারা, সেটা হচ্ছে LVM-3M4। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে এই চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল এই লঞ্চ ভেহিকেলের মাধ্যমে, LVM-3M4। ঠিক আছে, ভারতে দেখো, ভারত বিশ্বের চতুর্থ দেশ যে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে। তাহলে যদি বলে ভারত বিশ্বের কততম দেশ যে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে? চতুর্থতম দেশ। মাথায় রাখবা, ভারত বিশ্বের চতুর্থতম দেশ যে চন্দ্রপৃষ্ঠে বা চাঁদের গায়ে পা রেখেছে। এবার যদি বলে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশ কোনটি, সেটা কিন্তু ভারত। বুঝতে পারলে, ভারতই কেবল একমাত্র চাঁদের দক্ষিণ মেরুর যে নরম জায়গা, সেই নরম জায়গায় পা রেখেছিল। চলে আসি, দেখো চন্দ্রযান 3 এর মধ্যে ল্যান্ডার আর রোভার রয়েছে। এবার এই ল্যান্ডারটার নাম ছিল বিক্রম, মাথায় রাখবে। ল্যান্ডারের নাম বিক্রম আর রোভারের নাম হচ্ছে পোখরান। ঠিক আছে, তাহলে ল্যান্ডার অনেকে গুলিয়ে ফেলে, ল্যান্ডার হয়তো ভাবে পোখরান, না, ল্যান্ডারটা হচ্ছে বিক্রম আর রোভারটা হচ্ছে পোখরান। ঠিক আছে, মাথায় রাখবে এই যেখানে ল্যান্ড করেছিল ল্যান্ডার, সেই জায়গাটার নাম হচ্ছে শিব শক্তি পয়েন্ট। কি বললাম? যেখানে ল্যান্ড করে বিক্রম, যেখানে ল্যান্ড করেছিল সেই জায়গাটার নাম রাখা হয়েছে শিব শক্তি পয়েন্ট। আর এই দেখো 23শে আগস্ট, আমি বললাম তো ওপরেই, দেখো এই যে ডেটটা, যে তার মানে যেদিন চন্দ্রপৃষ্ঠে লঞ্চ করে, এই যে 23শে আগস্ট, এই দিনটাকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হয়। মাথায় রাখবে, 23শে আগস্ট দিনটাকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হয়। আর এই যে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3 সবগুলোই লঞ্চ করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা থেকে। মাথায় রাখবে, কোথা থেকে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। ঠিক আছে, চলে আসি সৌর মিশন। দেখো ভারতের প্রথম, মাথায় রাখবে, সূর্য অধ্যয়নের জন্য ভারতের প্রথম সৌর মিশন কী ছিল? আদিত্য L1। কি বললাম? সূর্যকে অধ্যয়ন করার জন্য ভারতের প্রথম সৌর মিশনটা ছিল আদিত্য L1। কত সালে এটা লঞ্চ করা হয়েছিল? 2রা সেপ্টেম্বর 2023-এ। কত সালে? 2রা সেপ্টেম্বর 2023-এ লঞ্চ করা হয়। কোন লঞ্চ ভেহিকেলের মাধ্যমে? এটা একটু মাথায় রাখবে, কিন্তু গুরুত্বপূর্ণ, PSLV XL-C57। PSLV XL-C57। চলো, যদি বলে, দেখো এবার এইটা একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, যে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হওয়া উপগ্রহ কোনটি? আর্যভট্ট। কি বললাম? ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হওয়া উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, যেটা কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? মাথায় রাখবে, 1975 সালে 19শে এপ্রিল। ঠিক আছে, 19শে এপ্রিল 1975 সালে যেটা উৎক্ষেপণ
করা হয়েছিল। চলে আসি দেখো মার্স মিশন, ঠিক আছে, একটু দেখে নাও। দেখো মার্স মিশনের মধ্যে চলে আসি মঙ্গলযান। মঙ্গলযান কবে লঞ্চ করা হয়? 2013 সালে। মাথায় রাখবে সালটা গুরুত্বপূর্ণ। মঙ্গলযান 2013 সালে লঞ্চ করা হয়েছিল। কোন লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে? সেটা হচ্ছে PSLV C-25 এর দ্বারা, ঠিক আছে। PSLV C-25 এই লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে মঙ্গলযানটা লঞ্চ করা হয় 2013 সালে। এবার দেখো মাথায় রাখবে যে ভারত তথা এশিয়ার প্রথম আন্তঃগ্রহের মিশন ছিল এই মঙ্গলযান, যেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যে ভারত তথা এশিয়ার প্রথম আন্তঃগ্রহ মানে কি বলতো? আমাদের তো 8টা গ্রহ রয়েছে, তার মধ্যে প্রথম 4টা হচ্ছে আন্তঃগ্রহের মধ্যে পড়ে, আর পরের 4টে তোমার বহিঃগ্রহের মধ্যে পড়ে, ঠিক আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা হচ্ছে আন্তঃগ্রহ। এটা ভূগোলের একটা অংশ, মাথায় রাখবা। তাহলে কি বললাম? যে ভারত তথা এশিয়ার প্রথম আন্তঃগ্রহের মিশন ছিল এই মঙ্গলযান, যেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল। দেখো এক একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। যে ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা স্যাটেলাইট মিশন ছিল কোনটি? তাহলে ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা স্যাটেলাইট মিশনটা ছিল এক্সট্রোসেট। একটু নামটা মাথায় রাখবা, এক্সট্রোসেট। দেখো ইংরেজি বানানটা লিখে দিয়েছি, এক্সট্রোসেট। এটা ছিল ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা স্যাটেলাইট, যেটা লঞ্চ করা হয় কত সালে? 2015 সালে। কত সালে? 2015 সালে। দেখো পরের পয়েন্ট কি বলছে? বলছে এক্স রে পোলোমিটার স্যাটেলাইট লঞ্চ করা হয় কবে? 1 জানুয়ারি 2024 সালে। একদম মানে 2024-এর প্রথম দিনই এক্স রে পোলোমিটার স্যাটেলাইটটা লঞ্চ করা হয়, যেটির নাম ছিল কি? এক্সপোসেট। এটা গুরুত্বপূর্ণ, নামটা মাথায় রাখবে যে এক্স রে পোলোমিটার স্যাটেলাইট এর নামটা হচ্ছে এক্সপোসেট, যেটা 2024-এর 1 জানুয়ারি লঞ্চ করা হয়। এটা কি করা হয়? এটা হচ্ছে কি কাজ করবে? এটা হচ্ছে মহাজাগতিক এক্স রশ্মিগুলির মেরুকরণ অধ্যয়ন করানোর জন্যই আর কি পাঠানো হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো পরের পয়েন্ট কি বলছে? নিসার, মাথায় রাখবে, NISAR, নিসার। এই নিসারের পুরো কথাটা পরীক্ষা আসতে পারে, মাথায় রাখবা। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার, ঠিক আছে। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার, একটু বানানটা দেখে নিও, ঠিক আছে। আর 2024-এ এটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এখনো লঞ্চ করা হয়নি। এটা নাসা আর ইসরো দুটো যৌথ একটা পরিকল্পনা, ঠিক আছে। এই ফুল ফর্মটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফুল ফর্মটা মাথায় রাখবে, আর এটা 2024-এ লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। চলে আসি যে ভারতের আর একটা মিশন, দেখো গগনযান মিশন, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এই গগনযান মিশনে এর মাধ্যমে 4 জন মহাকাশচারীকে, কয়জন? 4 জন মহাকাশচারীকে পাঠানো হবে। আর এটা এই যে গগনযানটা কোন লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে লঞ্চ করা হবে? সেটা হচ্ছে GSLV Mk3, ঠিক আছে। GSLV Mk3 এই লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে 2025 সালে লঞ্চ করা হবে। আর এই যে 4 জন মহাকাশচারীকে পাঠানো হবে, তাদের নামটা একটু মাথায় রাখবা। প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ আর শুভাংশু শুক্লা। কি বললাম? প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার আর অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ আর শুভাংশু শুক্লা। একটু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো যদি বলে, 1 মিনিট, হ্যাঁ, যদি বলে যে বোম মিত্রটা কি? এই বোম মিত্র হলো মহিলা রোবট মহাকাশচারী। এই যে তোমার এই গগনযানটা যে পাঠানো হবে, মানে গগনযানটা যে লঞ্চ করাবে, তার আগে তোমার এই বোম মিত্রটা পাঠানো হবে। মানে বোম মিত্রটা আর কি পাঠিয়ে দেখবে যে এরা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে। তা মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা মহাকাশে, সেই সমস্ত মানে কক্ষপথে ঘুরবে, ঘুরে চাঁদের কক্ষপথে ঘুরে দেখবে, বুঝতে পারলে? সেই জন্য এই বোম মিত্রটা পাঠানো হয়। মাথায় রাখবা, বোম মিত্র হলো একটা মহিলা রোবট, একদম মানুষের মতো দেখতে একজন রোবট, ঠিক আছে, রোবট মহাকাশচারী। চলো এবার দেখো ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে দিয়েছি তোমাদের। এই 20টা প্রশ্ন একটু কষ্ট করে পড়ে নিবা। এটা আমি PDF দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে কিন্তু। যেমন দেখো এখানে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন নাসা সফলভাবে পরীক্ষা করা 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম কি? তারপরে কোন দেশ সম্প্রতি মহাকাশে লং মার্চ 11 ক্যারিয়ান রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে? তারপরে সম্প্রতি অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি কি মানে কি বিভাগে আসে? ঠিক আছে, যেমন 40তম কোস্ট গার্ড কমান্ডের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তুলে দিয়েছি কিন্তু, ঠিক আছে। ভারতের প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ হীরক জয়ন্তী কোন রাজ্য পালন করেছে? সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন
পিডিএফটা দিয়ে দিচ্ছি, মাত্র 20টা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, চটপট পড়ে রিভিশন করে নাও, ঠিক আছে? এক্ষুনি টেলিগ্রামে যাও, দিয়ে পড়ে নাও। চলো এবার জিকে টপিক থেকে আমরা আলোচনা করে নিই। এবার আমরা জিকে টপিক থেকে দেখব হ্রদ। এই যে টপিকটা, এই টপিকটা বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ টপিক, আর এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন হয় সেই প্রশ্নটা তুমি এখান থেকে পাবে। সেইভাবেই কিন্তু আমরা এক একটা টপিক তুলে আলোচনা করি, বুঝতে পারলে? একদম খুঁটে বেছে বাছাই করে সব ঝেড়ে ঘেঁষে তুলে দিই, যাতে তোমাকে দেখো খুব বেশিও আমরা পড়বো না, আবার একদম 2-4টে করে পড়ে চলে গেলাম সেটাও আমরা করব না। এমনভাবে পড়বো যে এক্সামটার জন্য পড়ছি সেই এক্সামে যে টাইপের প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্নগুলো আমরা যেন পেয়ে যাই, সেইভাবেই কিন্তু আমরা এক একটা টপিক আলোচনা করছি। দেখো এখানে আমি এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি, তার সাথে এক্সট্রা কিছু দিচ্ছি পয়েন্ট হিসাবে, সেগুলো মাথায় রাখবে। প্রথম প্রশ্ন বলছে, দেখো পাঙ্গি উপত্যকা ভারতের কোন অঞ্চলে অবস্থিত? হিমাচল প্রদেশে, মাথায় রাখবে। তাহলে পাঙ্গি উপত্যকা হিমাচল প্রদেশ। আর এই হিমাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1971 সালে। এটি 19তম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার রাজধানী হচ্ছে সিমলা। তাহলে এখান থেকে তুমি মাথায় রাখলে যে পাঙ্গি উপত্যকা হিমাচল প্রদেশ, 1971-এ হিমাচল প্রদেশ গঠিত হয় 19তম রাজ্য হিসাবে, আর এটার রাজধানী তো সিমলা, বুঝতেই পারছো। এক্সট্রা তুমি দেখো হিমাচল প্রদেশ সম্পর্কে জেনে নিলে। চলে আসি দ্বিতীয় প্রশ্ন, বলছে কোনটি ভারতের একমাত্র ফ্লোটিং আইসল্যান্ড লেক? তাহলে ভারতের একমাত্র ফ্লোটিং আইসল্যান্ড লেক হলো লোকটাক লেক বা লোকটাক হ্রদ। লেকও বা মানে লেক মানেই তো হ্রদ। তাহলে এখানে মাথায় রাখবে যে ভারতের একমাত্র ফ্লোটিং আইসল্যান্ড লেক হলো লোকটাক হ্রদ। এটি মণিপুর রাজ্যে অবস্থিত। মাথায় রাখবা যে উত্তর পূর্ব এবং ভারতের বৃহত্তম প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ কিন্তু এই তোমার এই লোকটাক হ্রদ। কি বললাম? উত্তর পূর্ব ভারত, অথবা যদি বলে তাছাড়াও মাথায় থাকবে যে উত্তর পূর্ব এবং ভারতের বৃহত্তম প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ কিন্তু তোমার এই লোকটাক হ্রদটা। চলে আসে 3 নম্বর প্রশ্ন, বলছে দেখো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। মাথায় রাখবে চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটা ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। কি বললাম? ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এই চিল্কা হ্রদ। আর এই চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের উপহ্রদ। নোনা জলের বৃহত্তম নোনা জলের হ্রদ নয়, কিন্তু বৃহত্তম নোনা জলের উপহ্রদ, এই পয়েন্টটা মাথায় রাখবা। যদি বলে যে ভারতের বৃহত্তম নোনা জল বা লবণাক্ত জলের হ্রদ কোনটি, সেটা কিন্তু সম্বর, ঠিক আছে? আর এই সম্বর হ্রদটি রাজস্থানের 3টি জেলা জয়পুর, আজমির আর নাগৌরকে নিয়ে আর কি গঠিত, মানে রয়েছে আর কি, ঠিক আছে? তাহলে সম্বর হ্রদ কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে? রাজস্থানে। রাজস্থানে কয়টি জেলা নিয়ে রয়েছে? এটা 3টি জেলা, জয়পুর, আজমির আর নাগৌর, ঠিক আছে? আর এই হ্রদটি চারিদিক থেকে আরাবল্লী পর্বতে ঘেরা। তাহলে এই যে সম্বর হ্রদের চারিদিকে কোন পর্বতমালা রয়েছে? আরাবল্লী পর্বতমালা, বলতে আরাবল্লী পাহাড়ে ঘেরা রয়েছে। কেমন? দেখো বলছে হ্রদের রানী হিসাবে পরিচিত ষষ্ঠম কোট্টা হ্রদ। কি বললাম? হ্রদের রানী হিসাবে পরিচিত কোনটি? ষষ্ঠম কোট্টা হ্রদ হচ্ছে হ্রদের রানী হিসাবে পরিচিত। কোথায় রয়েছে এটি? কেরালা রাজ্যে রয়েছে এই ষষ্ঠম কোট্টা হ্রদ। চলে আসি পুলিকট হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের উপহ্রদ। তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের উপহ্রদ কোনটি? পুলিকট হ্রদ। কোন রাজ্যে পড়ছে? অন্ধ্রপ্রদেশের রাজ্যের মধ্যে পড়ছে। মাথায় রাখবা শ্রীহরিকোটা নামের তোমার হচ্ছে ব্যারিয়ান দ্বীপটি এই হ্রদটিকে বঙ্গোপসাগর থেকে পৃথক করে। তাহলে পুলিকট হ্রদ আর বঙ্গোপসাগরকে পৃথক করেছে কোন দ্বীপ? সেটা হচ্ছে শ্রীহরিকোটা নামে ব্যারিয়ান দ্বীপটা, ঠিক আছে? শ্রীহরিকোটা দ্বীপ বলেও অপশানে থাকতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? দেখো পরের পয়েন্ট কি বলছে, বলছে ভেম্বানাদ হ্রদ কেরালে অবস্থিত। কেরল বা কেরালা রাজ্যে, ঠিক আছে? মাথায় রাখবা যে ভেম্বানাদ হ্রদ হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। ভারতের দীর্ঘতম এবং কেরালার বৃহত্তম হ্রদ এটি। তাহলে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? ভেম্বানাদ হ্রদ। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট। দেখো ভারতের বৃহত্তম রামসার সাইট তো সুন্দরবন, আর দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটের কথা বললে সেটা হয়ে যাবে ভেম্বানাদ হ্রদ। কোন রাজ্যের? কেরল রাজ্যের ভেম্বানাদ হ্রদটি। নিম্নলিখিত কোন হ্রদটি ভারত চীন সীমান্তে অবস্থিত? মাথায় রাখবে প্যাংগং সো। এই প্যাংগং সো হ্রদটি ভারত চীন সীমান্তে অবস্থিত। এটি ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তাহলে ভারতের লাদাখে রয়েছে প্যাংগং সো হ্রদ। এটি হিমালয়ের একটি এন্ডোরহেইক হ্রদ, ঠিক আছে? মাথায় রাখবা
যা প্রায় 4350 মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে ভারতের সব থেকে উচ্চতম বা উচ্চতায় রয়েছে কোন হ্রদ? সেটা হচ্ছে প্যাংগং ত্সো হ্রদ। এরকম প্রশ্ন আসলে সঠিক উত্তর করে দিয়ে আসবা। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট কি বলছে, প্রশ্নটা বলছে যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে উলার হ্রদ। মাথায় রাখবে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এই হ্রদটা কাশ্মীর উপত্যকায় অবস্থিত, আর এই হ্রদটি টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল। কিসের কারণে? টেকটনিক কার্যকলাপের কারণে গঠিত হয়েছিল। মাথায় রাখবে, ঝিলাম নদীর জল দ্বারা পুষ্ট এই হ্রদটি। তাহলে এই যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার হ্রদ, যেটা কাশ্মীর উপত্যকায় রয়েছে কাশ্মীরে, তাই এটা কোন নদীর জল দ্বারা পুষ্ট? ঝিলাম নদীর জল দ্বারা পুষ্ট। মাথায় রাখবা। দেখো মানসবল হ্রদ, এটা ভারতের গভীরতম হ্রদ, কিন্তু মাথায় রাখবে যে ভারতের গভীরতম হ্রদ কোনটি? মানসবল হ্রদ। পুকোট হ্রদ, মাথায় রাখবা, পুকুট বা পুকোট বলা হয়। পুকোট হ্রদ এটা হলো ভারতের সব থেকে ছোট হ্রদ। তাহলে ভারতের সবচেয়ে ছোট হ্রদ কোনটি? পুকোট। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট কি বলছে। বলছে দেখো লোনার হ্রদটি মহারাষ্ট্রে অবস্থিত। এই হ্রদটি মাথায় রাখবা যে প্লাইস্টোসিন যুগের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে সৃষ্ট হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন হ্রদটি প্লাইস্টোসিন যুগের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে লোনার হ্রদ। ঠিক আছে, পরীক্ষায় যদি এরকম প্রশ্ন দেয় যে উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে সৃষ্ট নিম্নলিখিত কোন হ্রদটা? লোনার। চলে আসে দেখো পশ্চিমবঙ্গের হ্রদ, কয়েকটা হ্রদ সম্পর্কে দেখে নাও। পশ্চিমবঙ্গের হ্রদগুলি হলো কি? মাথায় রাখবে যে সুমেন্দ্র হ্রদ বা যেটাকে মিকির হ্রদ বলা হয়। কি বললাম? সুমেন্দ্র হ্রদ বা মিকির হ্রদ, যেটা দার্জিলিং জেলায় রয়েছে। রবীন্দ্র সরোবর, যেটা দক্ষিণ কলকাতায় অবস্থিত একটা কৃত্রিম হ্রদ। ঠিক আছে, রবীন্দ্র সরোবর কিন্তু একটা কৃত্রিম হ্রদ, মাথায় রাখবে, দক্ষিণ কলকাতায় রয়েছে। রসিকঝিল হ্রদ, যেটা কোচবিহারে অবস্থিত। কোন জেলায়? রসিকবিল হ্রদটা হচ্ছে কোচবিহারে, যেটা হচ্ছে পরিযায়ী পাখিদেরকে আকর্ষণ করে। ঠিক আছে, তারপরে মাথায় রাখবে সুভাষ সরোবর হ্রদ, এটাও কলকাতাতেই অবস্থিত। এই হ্রদ কটা একটু মাথায় রাখবে। দেখো পরের পয়েন্ট কি বলছে যে কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে এখানে মাথায় রাখবে যে কোল্লেরু হ্রদ কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, যেটা কৃষ্ণা এবং গোদাবরীর বদ্বীপের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে পড়ছে এই কোল্লেরু হ্রদ। কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। মাথায় রাখবা যে ভিরানাম লেক, কি বললাম? ভিরানাম লেক তামিলনাড়ুতে অবস্থিত। আনচার লেক বা হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যেটা ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। মাথায় রাখবে, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্থ সাগর। ঠিক আছে, আর এটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? এটা রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। ঠিক আছে, ডাল লেক, মাথায় রাখবে, ডাল লেক হলো ভারতের জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত। তাহলে ডাল লেক কোথায় পড়ছে? মাথায় রাখবা, ডাল লেকটা পড়ছে যে জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পড়ছে। তানসা হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। আর যদি বলে যে কোন রাজ্যে সর্বাধিক হ্রদ রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। মাথায় রাখবে, সব থেকে বেশি ভারতের তামিলনাড়ু রাজ্যে হ্রদ রয়েছে। আর একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, তুলুবুলু। হ্যাঁ, তুলুবুলু বা তুলবুল, এই তুলবুল প্রকল্পটি তোমার হচ্ছে হ্রদ আর নদীর মোহনার তীরে অবস্থিত। সেটা হচ্ছে উলার হ্রদ আর ঝিলাম নদীর তীরের এই দুটো নদী আর হ্রদের মোহনায় রয়েছে তুলুবুলু বা তুলবুল প্রকল্প। ঠিক আছে, যেটা তোমার মাথায় থাকে তুমি সেইভাবে মাথায় রাখবা যে তুলবুল প্রকল্পটা কোন হ্রদ আর কোন নদীর মোহনায় অবস্থিত? উলার হ্রদ আর ঝিলাম নদীর মোহনায় তীরে অবস্থিত। এই ছিল আমাদের 20-21টা হ্রদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে তোমাকে এই এক্সামের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, আর দেখো এরপর আমরা ম্যাথের ক্লাসটা দেখবো, আর এইগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবা বারবার করে। ঠিক আছে, আমি তো এই ক্লাসটা করিয়ে দিলাম, বুঝে নিলে। এবার তুমি পিডিএফগুলো তুলবা টেলিগ্রাম থেকে, তুলে বারবার রিভিশন করে নেবা। চলো ম্যাথের থেকে দেখে নিই। আমরা ম্যাথের থেকে দেখব ভগ্নাংশ। বস, এই যে ভগ্নাংশের পার্ট 1টা আমরা করে নিয়েছি, সেখানে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন দিয়ে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা পার্ট 2তে দেখব 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছিল, সেখান থেকে আমি 15 থেকে 16টা মতো প্রশ্ন পেয়েছি প্রিভিয়াস ইয়ার্সের। সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করে নেব। দেখো তুমি এই ক্লাসটা একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও, তাহলে এই টপিক থেকে যা প্রশ্নই হোক
হোক না কেন পরীক্ষায় তুমি সেইগুলো নিঃসন্দেহে অ্যান্সার করতে পারবে, এইটুকু তোমার ভরসা দিচ্ছে এই এক্সাম টিচার 9-টের এই দাদা। ঠিক আছে, শুধু প্রশ্নগুলো ভালো করে মনোযোগ সহকারে বুঝবে। দেখো প্রথম প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। দেখো কি বলছে, আর আমি তো একটা কথা বারবার বলি যে লেখা প্রশ্নগুলো সবসময় পড়ে পড়ে যেতে হয় আর করতে হয়, দেখবা ঠিক এমন একটা পজিশনে চলে আসবা লাস্টে অঙ্ক অটোমেটিক তোমার উত্তর সঠিক উত্তর বেরিয়ে যাবে। দেখো চট করে প্রশ্নটা একবার পড়ে নাও যে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতাকে এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করে, তারপরেও তার কাছে 33টা কমলালেবু থেকে যায়, দ্বিতীয় জন ক্রেতার কাছে কতগুলো কমলালেবু বিক্রয় করেছিল? কোনো ব্যাপার না, দেখো ভালো করে বুঝবে। বলছে তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ, আচ্ছা মানে সমস্ত কমলা লেবুকে সে 4খানা ভাগ করলো, সেই 4খানা ভাগ করে তার মধ্যে 1 ভাগ সে কি করলো? 1 নম্বর ক্রেতাকে বিক্রি করে দিল। তাহলে তো আমি যদি বলি বলো তো বস, তাহলে তার কাছে কত ভাগ লেবু থাকলো? তুমি সঙ্গে সঙ্গে বলবা যে সমস্ত লেবুকে তো সেই 4 ভাগ করে নিয়েছে, তার মধ্যে 1 ভাগ বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি থাকলো 4 ভাগের মধ্যে 3 ভাগ লেবু বাকি থাকলো, মানে অবশিষ্ট থাকলো বা পড়ে রইলো। সেইটাই বলছে যে অবশিষ্টের, কিসের? এই অবশিষ্টের, এর মানে গুণ, এর 15/4 মানে 4/15। ঠিক আছে, এটার মান বার করো। এই যে অবশিষ্টের এত অংশ সে 2 নাম্বার ক্রেতার কাছে বিক্রয় করলো। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি একটু কেটে নাও, একটু যদি কাটো দেখো নিচে শুধু 5 আর উপরে কিছু নেই মানে 1, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবা দাদা 2 নাম্বার ক্রেতার কাছে সে 5 ভাগের 1 ভাগ বিক্রি করেছে। তাহলে প্রথম ক্রেতার কাছে 4 ভাগের 1 ভাগ, দ্বিতীয় ক্রেতার কাছে 5 ভাগের 1 ভাগ বিক্রি করেছে। আমি যদি বলি দুজনার কাছে মোট কতটা বিক্রি করেছে, সঙ্গে সঙ্গে তুমি বলবা নিচের দুটো লসাগু হয়, 4×5 20 হলো, এই 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 গুণ 1 মানে 4, এগুলো তো তুমি জানোই, আমি তো দেখিয়েই এসেছি লসাগু গসাগুর ক্ষেত্রে। 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 গুণ 1 মানে 5। তাহলে 20 ভাগের মধ্যে আমরা যদি বলি যে টোটালে যদি 20টা ভাগ করি, তার মধ্যে 9 ভাগ মানে 9 ভাগ তো না, 9 ইউনিট সে কি করেছে? বিক্রি করে ফেলেছে। তাহলে 20-র মধ্যে যদি সে 9 বিক্রি করে ফেলে, কত থাকে? 11 পড়ে থাকে। কতর মধ্যে? 20-র মধ্যে 11 পড়ে থাকে। 20-র মধ্যে 11 পড়ে থাকে। এবার ওরা বলছে সেই ইউনিটে যা পড়ে থাকে থাক, সেটা আমরা জানি না। ও তার কাছে সেই ফল বিক্রেতার কাছে 33টা কমলালেবু পড়ে রয়েছে বা মানে থেকে যায়। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা ইউনিটে 11 সমান যদি 33 হয়, 1 সমান কত? 1 সমান 3। জানতে চেয়েছে আমাদের যে দ্বিতীয় জন ক্রেতার কাছে কত কমলালেবু মানে কত কমলালেবু ক্রয় করেছিল। দেখো সেটাই তো এখানে মুছে গেছে। দ্বিতীয় জন কি করেছিল? দ্বিতীয় জন আমরা দেখলাম যে 5 ভাগের মধ্যে 4 ভাগ কিনেছিল, 5 ভাগের মধ্যে 4 ভাগ কিনেছিল। দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা 1 ইউনিট সমান যদি 3 হয়, তাহলে 4 ইউনিট দ্বিতীয় জন মানে কিনেছিল, তাহলে দ্বিতীয় জন আর হচ্ছে 4 ইউনিট সমান 3×4 12টা। এই ছিল অঙ্কটা, একটু হয়তো ঘোর প্যাচের অঙ্ক, কিন্তু তুমি নিয়ম অনুযায়ী করতে যাবা, দেখবা অটোমেটিক অ্যান্সার চলে আসবে, অপশান 4 এখানে সঠিক উত্তর। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঊর্ধ্বক্রমানুসারে মানে ছোট থেকে বড়র দিকে যাবে, কি যাবে? ছোট থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাবে, সেইটাই হচ্ছে ঊর্ধ্বক্রমানুযায়ী তোমাকে সাজাতে হবে। এবার দেখো তুমি কিন্তু এখানে দুটো কনসেপ্টই অ্যাপ্লাই করতে পারো, যে এইভাবে বজ্রগুণন যেটা আগের দিন দেখালাম যে 5 13 65 আর 7 9 63, তাহলে 63 আর 65-র মধ্যে 63 ছোটো মানে এটা থেকে এটা ছোটো, বুঝতে পারছো? এবার সেইভাবে তুমি যদি যাও সেটাও হবে, কিন্তু আমি তোমাকে বলবো দেখো যখন যে জায়গাটায় যেটা অ্যাপ্লাই করতে হবে আমরা সেখানে সেইটাই অ্যাপ্লাই করব। তুমি এখানে কি করবা দেখো, সঙ্গে সঙ্গে এদের পার্থক্য খুঁজে বার করবা, পার্থক্য প্রত্যেকটার খুঁজে বার করো, বলো এদের হচ্ছে প্রথমটার হচ্ছে 2, তারপরেরটার 4 রয়েছে, আর তারপরেরটা 1 রয়েছে, তারপরেরটা 3 রয়েছে। এবার এই পার্থক্য দিয়ে ভগ্নাংশের লবকে, আচ্ছা বলো তো বস ভগ্নাংশের লব কোনটা? লব কিন্তু ওপরেরটা আর হর হচ্ছে নিচেরটা। এই পার্থক্য ভগ্নাংশের লব আর হরের পার্থক্য দিয়ে লবকে ভাগ করবা। দেখো 2 দিয়ে 5কে ভাগ করলে কি হয়? 2 দুগুণী 4 আর পয়েন্ট, আর হচ্ছে 1 থেকে আর এদিকে 5 দুগুণী 10, তাই না? 2.5, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশে গেল। দ্বিতীয় ভগ্নাংশে দেখো 4 দিয়ে এই লবকে ভাগ করো, 9কে ভাগ করলে 4 দুগুণী 8,
8 পয়েন্ট আর হচ্ছে থাকে 1 মানে 10 4 দুগুণি 8 মানে 2.2 হচ্ছে। এগুলো কিন্তু মুখে মুখে ভাগ করতে পারবা। দেখো 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হচ্ছে। তারপরে দেখো 3 দিয়ে 8কে ভাগ করলে 3 দুগুণি 6, 2 দশমিকের জন্য 0 20 3 6 18 মানে 2.6। এবার তুমি বলো এর মধ্যে দেখো ঊর্ধ্বক্রমাণু যেতে হবে মানে ছোট থেকে বড়। দেখো কোনটা ছোট, সঙ্গে সঙ্গে বলবা শুধু 2টা ছোট, মানে শুধু 2 মানে 2/3 আগে হবে। তারপরে 2.2 এটা 2 নম্বরটা মানে এরপরে ছোটকে 9/13। তারপরে হবে এইটা মানে প্রথমটা 5/7 আর সব থেকে বড় হচ্ছে তোমার হয়ে গেল লাস্টেরটা, তাই না? এই যে 2.6 মানে 8/11। দেখো এইটা অপশনে কোথায় রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখে নাও 2/3 দিয়ে শুরু, দেখে নিও একটা, হ্যাঁ, যে কোনটা হবে। সম্ভবত 8/11 লাস্টে দেখলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের অপশন 3-এরটাই হয়তো সঠিক উত্তর। চলো 2 নম্বরেরটা দেখো, এইটা দেখো। এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2018 প্রশ্ন। দেখো তুমি সঙ্গে সঙ্গে কি করবা, তুমি এগুলোকে লব আর ভরে ভেঙে নিবা, ভগ্নাংশে ভাঙবা। এটা তো দেওয়াই আছে, তুমি বলবা দাদা 31/50। পরেরটা যদি আমরা দেখি, দেখো 49-এর বর্গমূল তাহলে 7 হয়, আর বর্গমূলের মধ্যে দশমিক যদি 2 ঘর থাকে সেটা বেরিয়ে 1 ঘর আগে হবে। এবার শুধু 0 দশমিক মানে কি, 0 নয় মানে 0.7 মানে তুমি বলবা দাদা 7টা ওপরে আর এই দশমিকের জন্য 1 হয়, আর যে কটা সংখ্যা থাকে দশমিকের ওপারে মানে ডান দিকে সে কটা 0 হয়। সিম্পল ব্যাপার, এইভাবেই তুমি মাথায় রাখবা। কি বললাম বিষয়টা, তুমি যদি না জানো এইভাবেই মাথায় রাখবা। ধরো 0.29 দশমিক তুলে দিয়ে এটা তো লিখবা, লিখে দশমিক তুলে দিয়ে 1 আর দশমিকের ডান দিকে যে কটা ডিজিট থাকবে সে কটা 0, তাহলে 29/100 হয়ে গেল। এটা সিম্পল, তুমি এইভাবেও মানে অনেক রকমের সিস্টেম আছে, তুমি এইটাই মাথায় রাখবা। চলো পরেরটা তো ওরা দিয়েই দিয়েছে 6 2 9, তাহলে এখানে দশমিকের জন্য 1 আর 3টে ডিজিট আছে তাই 3টে 0, ব্যাস। তারপরেটা দেখো 8-এর পয়েন্ট 8, তুমি 8-এর স্কোয়ার করো, 8-টা 64 আর তার আগে একটা দশমিক আছে। এবার দেখো বর্গমূলের ক্ষেত্রে কি দেখেছিলাম, ঠিক উল্টোটা কিন্তু বোঝো, যে 2 ঘর আগে দশমিক ছিল বর্গমূলের মধ্যে, অ্যান্সারে হলো 1 ঘর। আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে 1 ঘর আগে দশমিক, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে 2 ঘর আগে দশমিক, সেই দশমিক তুললে পরে তোমার 1 আর 2টো 0, এই তো হলো। এবার সঙ্গে সঙ্গে তুমি দেখো এর মধ্যে সব থেকে বড় কোনটা, মানে হরের মধ্যে সব থেকে বড় কোনটা। তুমি বলবে দাদা দেখো আমি একটা কথা বলি, হয়তো অনেকে কি ভাবছো যে এত স্লো বললে পরে কিভাবে এগোবো। এবার দেখো কিছু কিছু স্টুডেন্ট যারা নতুন শিখছে, আমি তো তাদেরও দায়িত্ব নিয়েছি, তোমাদেরও তো আমি দায়িত্ব নিয়েছি যে এক্সামটা তোমাদের ক্র্যাক করিয়ে দেবো, ম্যাথ আমি সব শিখিয়ে দেবো। এবার সেই জন্য হয়তো অনেকে এই অঙ্কটা ধরো তোমার হচ্ছে 30 সেকেন্ডে করে বেরিয়ে যেতে পারবে, সে তো আর এতটা সময় এসব দেখবে না। সেই জন্য আমি তোমাকে একটা কথা বলি, তুমি যারা পারবা তোমরা কিন্তু এতটা সময় শুধু নষ্ট করবা না। আমার সঙ্গে কেন এত সময় তুমি নষ্ট করবা, তোমরা যদি পারো তাহলে পরে তুমি নিজে হচ্ছে পিডিএফ নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করে নাও, যেটা বেঁধে যাবে সেটা এসে চট করে দেখে নিবা। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তোমরা যাদের জন্য আমি বোঝাচ্ছি, যারা একদমই বুঝতে পারছো না, তারা কিন্তু মনোযোগ সহকারে দেখবা, তারপরে গিয়ে পিডিএফটা নিয়ে তুমি প্র্যাকটিস করবা। এইভাবে তুমি কাটাও না, তারপরে দেখি তুমি অঙ্ক পারো কি না পারো। চলো তাহলে এবার দেখো আমরা কোথায় ছিলাম, যে বড় থাকবে সেটাই পরিণত করবো সবগুলোকে। তাহলে এখানে তুমি বলবা দাদা 100-র সাথে 10 দিয়ে গুণ করলে কি হয়, 1000 হয়। আর আমি একটা কথা বারবার করে বলেছিলাম, ভগ্নাংশের যে কোনো একটা পার্টকে যেটা দিয়ে গুণ করব অপর পার্টকেও সেটা দিয়ে গুণ করব। সঙ্গে সঙ্গে বলবা যে 640। দেখো এগুলো করতে কিন্তু বেশি সময় লাগবে না, আমি বোঝাচ্ছি বলে তাই এখানে যা আছে তাই 6 to 9 হলো, কারণ নিচে তো হাজারই আছে। এখানে 1000 বানাতে গেলে 100 দিয়ে গুণ, মানে ওপরেও 100 দিয়ে গুণ করে তুমি সঙ্গে সঙ্গে বলবা 700। আর এখানে 1000 বানাতে গেলে তোমার হচ্ছে বলবা 20 দিয়ে গুণ, তাই না? 5 দুগুণি 10, হ্যাঁ 20 দিয়ে গুণ, তাহলে ওপরেও 20 দিয়ে গুণ করে তুমি বলবা যে 31 দুগুণি 62, বলে তো 620। এবার তুমি বলেছে বড় থেকে ছোট সাজাও, সব থেকে বড়কে। সঙ্গে সঙ্গে বলবা 700 মানে 2 নম্বর, এই যে √0.49। দেখো এইটা দিয়ে অপশানে কোথায় রয়েছে, √0.49। দেখো একটাই রয়েছে অপশানে, আমরা আর বেশি যাব না, এগোবো না। সঙ্গে সঙ্গে বলবো অপশান 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। চলো এই প্রশ্নটা অনেকেই বুঝতে পাওনি, তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2018 প্রশ্ন। সঙ্গে সঙ্গে কি করবা দেখো, দেখো এই দাগগুলো না একটু বড় করে নিবা, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? চলো এবার দেখো এই যে 1 + 1/4 কি করতে হয়, নিচেরটার সাথে এই যে পূর্ণ অবস্থায় যেটা থাকে সেটা গুণ করে
গুণফলটার সাথে ওপরে যেটা থাকে সেটা যোগ করতে হয়, এইটুকুই। তাহলে তুমি বলবা 4 অক্ষে 4 আর একে 5, 5/4 কত পেলাম? এইটুকু কাজ করে 5/4 পেলাম। এটাকে এবার এই ওপরে যে দাগ রয়েছে না, এই দাগের ওপর নিচে লব আর হরে আমাদের বসাতে হবে, এখানে একটা এখানে একটা। এবার এখানে একটা এখানে একটা যখনই বসবে সেটা উল্টে যাবে। 5/4 পেয়েছি, 4/5 হবে। আর এর নিচে এইসব কিন্তু আমরা এখন আর দেখবো না, ওটা কাজ হয়ে গেছে। এবার ঠিক সেম কাজ, 5×5 = 25, বিয়োগ আছে তাই বিয়োগ করব, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে 5×5 = 25, 25 আর এইদিকে তোমার 1 × 4 মানে 4, 25-এর থেকে 4 গেলে তুমি বলবা 21, আর নিচে তো 5 ছিল, 21/5টা উল্টে গিয়ে বলবা দাদা 5/21 হবে। একটু লেখার চেষ্টা করছি, বুঝে নাও, এইটুকু আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবার বলবা দেখো 5 দিয়ে 21কে গুণ করলে 5 21 105, আর ওপরে যোগ আছে তাই 5 যোগ হবে, 105 আর 5 110/21, 110/21টা পেলাম এই পর্যন্ত কাজ করে টোটালে। এবার দেখো এটাকে আবার উল্টে দিবা, তুমি বলবা 21 তো ওপরে যাবে আর নিচে হবে 110, লেখার জায়গা নেই বলে আমি এখানে লিখলাম 110, সরি, হ্যাঁ এটা দেখে নাও, এখানে 110 আছে। তাহলে এবার দেখো এই 11 দিয়ে, এটা গুণ সম্পর্কে থাকে, ওপরে এখানে 20 আছে, এই 11 দিয়ে 110কে কাটলে 10 হয়। তাহলে আমরা টোটালে পেলাম কি 3 বিয়োগ ওপরে তোমার হচ্ছে, আমি লিখে নিই, দেখো 11 × 20 আর এখানে 110। দেখো 11 দিয়ে এটাকে কাটলে 10 হয়, 3 10 30 থেকে 20 গেলে তুমি বলবা হ্যাঁ 30 থেকে 20 গেলে কি হচ্ছে সঙ্গে আচ্ছা দেখো এখানে কত ছিল, এটা 20 তো ছিল তাই না, না সরি 21 ছিল, ওফ তাই বলি। দেখো 3 10 30 আর 21 গেলে 9, ঠিক আছে, 9 বাই তোমার নিচে কত ছিল, নিচে 10, 9/10। দেখো অপশানে কোথায় রয়েছে 9/10, অপশানে দেখো 2 রয়েছে, অপশান 2 কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা? যদি না বোঝো তাহলে আবার কমেন্ট করবো, আবারও আমি বুঝিয়ে দেবো। দেখো এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন, বড় থেকে ছোট সাজাও, কি রয়েছে 7/11, 16/20 আর এদিকে হচ্ছে 21/22। দেখো সিম্পল অঙ্কটা তুমি কি করবা, তুমি সিম্পল ওই পার্থক্য করে ভাগ করো, তোমার এদিক ওদিক গুণ করতে হবে না, যেহেতু বড় রয়েছে না সেহেতু তুমি এদিক ওদিক গুণ করতে হবে না। সিম্পল দেখো এদের পার্থক্য কত, তুমি বলবা যে এখানে দাদা 4-এর পার্থক্য, আর এখানে দেখছি হচ্ছে এখানেও 4-এর পার্থক্য, আর এখানে কত, এটা ওপরে কত লিখলাম 21, তাই না, 1-এর পার্থক্য। দেখো 4 দিয়ে 7কে ভাগ করলে 4 অক্ষে 4 1 পয়েন্ট সামথিং আসবে, আর দরকার নেই। 4 দিয়ে 16কে ভাগ করলে 4ই আসে, আর দুটো গেল আর একটা। এটার ক্ষেত্রে যদি দেখি 1 দিয়ে 21কে ভাগ করলে 21ই আছে। তাহলে তুমি বলো বড় থেকে ছোট সাজাতে বলেছে, বড় কোনটা, সব থেকে বলবা এটা বড়, মানে এইটা আগে হবে, তারপরে হয়তো এইটা হবে, তারপরে কি এটা, মানে যা আছে তার সেটা উল্টো করে লিখে দেবো। বুঝতে পারলে? মানে আমাদের উত্তর হবে কি, আগে এইটা হবে, তারপরে এইটা, তারপরে এটা। দেখো 21/22 দিয়ে শুরু, আর লাস্টে হচ্ছে 7/11 দিয়ে শেষ। 21/22 দিয়ে শুরু, 7/11 দিয়ে শেষ, অপশান 2 রয়েছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো দেখো এই প্রশ্নটা বলছে যে, দাঁড়াও 1 মিনিট একটু নিচে নামিয়ে নিই, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। দেখো চলো, বলছে এত টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর এত, মানে এ বি এর এত, এ বি এর, বি কার, বি এর, মানে বি এর মানে কি গুণ, বি এর 2/3, মানে এখানে বলতে চাইছে দেখো এ কার, বি এর, বি এর 2/3, মানে বি যদি 3 হয় তাহলে এ হবে 2, বিষয়টা তোমাকে একেবারে বুঝে নিতে হবে। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে এখানে মাথায় রাখবা, প্রথমে যে থাকে ওপরেরটা তার হয়, আর পরে যে যার কথা বলে সে তার নিচেরটা হয়। বোঝা গেল? তাহলে তুমি এখানে বলবা এ সমান 2 আর বি সমান 3, আর এখানে সি বি সমান 1 আর সি সমান 4, এইভাবেও তুমি বুঝে নিতে পারো, মেন কথা তোমাকে বুঝতে পারলেই হলো। এবার সঙ্গে সঙ্গে তুমি এখানে কি করবা, দেখো এ অনুপাত বি অনুপাত সি এর মানটা বার করবা। আর আমি তো দেখিয়ে দিয়েছিলাম অনুপাতের ক্ষেত্রে কোনো পাতানোর কোনো যুক্তি নেই, এ মানে প্রথমটা তাই প্রথমগুলো সব গুণ করব, 2 অক্ষে 2, সি মানে লাস্টেরটা তাই লাস্টেরগুলো সব গুণ করব, 3 4 12, আর বি এর মান তোরা বলছেই, এখানে 3 আর এখানে 1, 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, ব্যাস অনুপাত পেয়ে গেলাম। এবার এটা তো আমরা ইউনিটে পেলাম তাই না, এ সমান 2, বি সমান 3, সি সমান 12, তাহলে এটা হচ্ছে ইউনিটে আমরা পেয়ে গিয়েছি এত। বলছে এত টাকাকে, টোটাল টাকা কিন্তু এটা, টোটাল টাকা হচ্ছে 680 টাকা, কিন্তু আমরা যদি ইউনিটে যোগ করি কত ইউনিট টোটাল সমান, তুমি বলবা 12 আর 3 হচ্ছে 15 আর 2 17, এটুকু তো বুঝতে পারলে? তাহলে এই 17 সমান ওরা বলছে ইউনিটে যা হাই হোক আমরা জানি না, মোটমাট টাকা হচ্ছে 680। তাহলে 17 ইউনিট সমান যদি 680 হয়, 1 ইউনিট সমান তুমি বলবা যে
4 সাথে 18 মানে 4 4 আর 0 40 1 ইউনিট সমান যদি 40 হয় আমাদের বলেছে বি কত টাকা পাবে বি এর ইউনিট 3 1 ইউনিট যদি 40 হয় 3 ইউনিট সমান 120 বুঝতে পারলে বিষয়টা সঙ্গে সঙ্গে 120 আমাদের উত্তর হয়ে যাবে অপশন 2 চলো পরের অঙ্কটা দেখো দাঁড়াও আচ্ছা দেখো কি বলছে বলছে কিছু পরিমাণ টাকা 1 মিনিট বলছে দেখো বলছে কিছু পরিমাণ টাকা তার 1/7 মানে সেই টাকাটা যদি 7 ভাগ করি সেই 7 ভাগের 1 ভাগ অংশ বৃদ্ধি পেয়েছে মানে 7 ভাগ থাকলে পরে টাকাটা যদি 7 ভাগ করি সেই 7 ভাগের 1 ভাগ বেড়ে গেছে আর বেড়ে গিয়ে বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো মানে 7 ভাগের দেখো বিষয়টা বোঝো বিষয়টা হচ্ছে কি মানে টোটাল টাকাটা 7টা ভাগ করা হয়েছিল এবার কিছু সময় পর বা যাই হোক কিছু ঘন্টা পর দেখা গেল সেটা 1 ভাগ বেড়ে গিয়েছে তাহলে তুমি বলো কত ভাগ হবে এখন 8 হবে একটা সিম্পল ব্যাপার 7 ভাগ ছিল প্রথমে 1 ভাগ বেড়ে গিয়েছে তার মানে বর্তমানে এখন 8 ভাগ রয়ে গিয়েছে বা ডিম পেড়েছে যাই হোক মানে বোঝে না আর কি তাহলে এবার বলছে যে বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো এটা ইউনিটে বলছে 8 ভাগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওরা টাকায় বলছে নাকি 40 টাকা এখন হলো মানে বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পরে মূল টাকার অঙ্ক কত ছিল দেখো এখন তো এত হয়েছে আসলে মূল টাকা কত ইনভেস্ট করেছিল মানে কত রেখেছিলে জমিয়ে যে এত হলো সঙ্গে সঙ্গে তুমি বলবা 8 যদি 40 হয় মানে 8 ইউনিট যদি 40 হয় 1 ইউনিট সমান 5 8 দিয়ে 40কে ভাগ করে তুমি বলতে পারলে যে 1 সমান 5 তাহলে 1 সমান যদি 5 হয় 7 সমান কত 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35 টাকা সিম্পল ব্যাপার তুমি শুধু বুঝে নিতে পারলেই হলো চলো বলছে দেখো কোনো একটি ভালো প্রশ্ন এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2021 প্রশ্ন বলছে কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য করা হয়েছে যদি মোট ভোটের সংখ্যা 600 হয় তাহলে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে বেশ ভালো কথা এবার বলছে যে দেখো এই 1/6 অংশর ক্ষেত্রে এক অংশ মানে সম্পূর্ণটা এক অংশ মানে সম্পূর্ণটা এবার দেখো আমি যদি তোমাকে বলি তুমি সিম্পল বোঝো যে মোট মানে টোটাল ভোটটা হচ্ছে 6 ভাগ করা হয়েছে তার মধ্যে 1 ভাগ বাদ হয়ে গিয়েছে তাই তো ওরা তো সেটাই বলছে হ্যাঁ এবার দেখো টোটাল ভোটটা যদি আমরা ইউনিটে 6 ভাগ করেছে ওরা মানে অংশে তাহলে কিন্তু আবার ওরা সংখ্যায় বলছে টোটাল ভোট নাকি মোট ভোট নাকি 600 তাহলে সেটা কি করে সম্ভব দেখি দেখো 6 সমান ওরা বলছে 600 তুমি সঙ্গে সঙ্গে বলবা 1 সমান দাদা 100 তাই না তাহলে 6-এর মধ্যে 1 তো ভোট অবৈধ গোনা হয়নি তাহলে খেলাটা হয়েছে কত ভোটের সঙ্গে সঙ্গে বলবা 5 মানে 5 ইউনিটের খেলা হয়েছে মানে 500 ভোটের খেলা হয়েছে বিষয়টা বুঝতে পারলে 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট বাদ তাহলে টোটাল যে ভোটে মানে বৈধ ভোটের সংখ্যা কত 5 ইউনিটে 5 কিন্তু 1 সমান যদি 100 হয় 5 সমান 500 মানে ভোটের সংখ্যায় 500 এবার এই 500-র মধ্যে 60% পেয়েছে মানে একজন প্রার্থী তাহলে অপর প্রার্থী কত দেখো 500-র 60% যদি একজন পায় তাহলে কত আর পড়ে থাকে অপর প্রার্থী নিশ্চয়ই 40% পাবে 40% তুমি সঙ্গে সঙ্গে দেখো 10 এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যায় বাকিটা গুণ 4 5 20 200 সিম্পল ব্যাপার ছিল বিষয়টা বুঝতে পারলে চলো অপশন 3 দেখো সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো বলছে একটি ভগ্নাংশ নির্ণয় করুন যেখানে এত এর কত মানে 3/4 এর 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 মানে গুণ এত এর অনুপাত করতে বলেছে অনুপাত নাকি এত তা বলছে অনুপাতের এত এর অনুপাতের সমান মানে এখানে দেখো সিম্পল ব্যাপার এই টাইপের অঙ্ক আসলে তুমি কি করবা এখানে তুমি বলছে দেখো এই ভগ্নাংশটা এর সাথে এমন কি গুণ করবা যে গুণ করলে পরে তোমার এই 27/64 চলে আসবে মানে এটা কি করে সম্ভব এই ভগ্নাংশ থেকে এটা আসা কি করে সম্ভব নিশ্চয়ই এর সাথে কিছু একটা গুণঠুন করে আসতে হবে তবেই তো সম্ভব তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে এর কথা যখনই দেখছো তখন তুমি গুণ করে দেবা ওইসব যোগ বিয়োগের দিকে তুমি যাবা না তাহলে সঙ্গে সঙ্গে বলো যে 3 থেকে 27 আনতে গেলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে 9 দিয়ে আর 4 থেকে 64 আনতে গেলে আমাদের 16 দিয়ে গুণ করতে হবে ব্যাস 9/16 এইটাই তো প্রশ্ন ছিল দেখো অপশন 3 আমাদের সঠিক উত্তর হচ্ছে আচ্ছা পরের প্রশ্ন দেখো বলছে একটি খুঁটির 1/2 অংশ কাদায় বেশ ভালো কথা 1/3 অংশ জলে বলছে 25 মিটার জলের ওপরে আছে মানে পুরো খুঁটিটার 1/2 হচ্ছে কোথায় কাদার মধ্যে পুঁতে গিয়েছে আর 1/3 আছে জলে আর অবশিষ্টতা তাহলে আমরা তো তাহলে তুমি একটা জিনিস বোঝো কাদায় যেটুকু রয়েছে জলে যেটুকু রয়েছে সেই টোটালটা যদি আমরা যোগ করে এক অংশ থেকে বাদ দিই তাহলে বাকিটা আমরা পেয়ে যাব এক অংশ মানে সম্পূর্ণটা আমি বারবার করে বলছি অংশের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে লসাগু দাদা 6 আর 3 2 কত হলে 6 হয় 3 হলে 3 গুণ 1 মানে 3 হলো ওপরে
এখানে তাহলে 2 হবে, তাহলে এখানে হচ্ছে 5/6 হচ্ছে, তাই না? মানে টোটাল লাঠিটা যদি 6 হয়, তার মধ্যে 5 এই ইউনিটে 5 ইউনিটটা কাদা আর জলে দু জায়গায় রয়েছে। তাহলে বাকি কত রয়েছে? বাকি 1 ইউনিট পড়ে রয়েছে, সেটা কোথায় থাকবে? সেটা নিশ্চয়ই কাদাও নেই, জলেও নেই, ওপরে আছে, জলের ওপরে। আর সেইটাই নাকি ওরা বলছে সেটা ইউনিটে কত হয় জানি না, সেটা হচ্ছে 25 মিটার। তাহলে সেই 1 ইউনিট সমান যদি 25 মিটার হয়, বলছে খুঁটিটি মোট কত লম্বা, কতটা লম্বা, মানে টোটালটা। তাহলে খুঁটিটা তুমি বলবা যে 1 সমান যদি 25 হয়, আমরা দেখলাম যে এই টোটালটা ছিল 6 আর কি। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 25 গুণ 6 মানে 6 25 150। বিষয়টা বুঝতে পারলে দেখো অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরেরটা চলে আসে, দেখো দেখো দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2023-এর প্রশ্ন। একটু ভালো করে বিষয়টা বুঝবে, ঠিক আছে? দেখো প্রশ্নটা কি বলছে, বলছে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটার মান হাফ হয়। আচ্ছা, হর মানে কি দাদা? হর মানে তো উপরে তো লব থাকে আর নিচে হর থাকে। তুমি ধরলে লবটা ধরলে এক্স আর হরটা ওয়াই ধরলে, এবার যখনই তুমি হরের সাথে 3 যোগ করলা, ওরা বলছে সেটা নাকি হাফ হয়ে যাচ্ছে। বেশ ভালো কথা। এবার তুমি একটু ক্যালকুলেশন করো, দেখো সমান চিহ্ন থাকে ওপর নিচে গুণ কোথায়, দেখো যেখানে আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে সেখানে আমরা করব। আর সব ক্ষেত্রে সব জায়গায় আমরা শর্টকাট খুঁজতে যেও না, তাহলে কিন্তু চাপা পড়ে যাওয়া। সেই জন্য বলছি দেখো, শর্টকাট যেখানে প্রয়োজন সেখানে আমরা শর্টকাট ব্যবহার করে এই যে এই সমস্ত কিছু কিছু প্রশ্নের যেখানে আমাদের সময়ের প্রয়োজন সেখানে আমরা 1 মিনিটের জায়গায় 2 মিনিট দিয়ে দেবো, আর বাকিগুলো আমরা তাড়াতাড়ি করে নেবো। বুঝতে পারলে? দেখো তাহলে সমান চিহ্নর ওপর নিচে গুণ হয়, তাহলে তুমি বলবো দাদা 2x সমান এখানে হবে 1-এর সাথে গুণ করলে পরে y + 3, তাই না? তাহলে এবার তুমি যদি এখান থেকে এটা এরকমই রেখে দাও, ঠিক আছে? চলো এবার দেখো পরেরটা কি বলছে, এবার আমাকে মুছতে হবে, ঠিক আছে? এই তো সমস্যা। হ্যাঁ, তাহলে তুমি মাথায় রাখবা যে 2x সমান y + 3, ঠিক আছে? একটু ছোট্ট করে লিখে নিই, নাই ভুলে যাব। দেখো 2x সমান y + 3, ঠিক আছে? তারপরে দেখো বলছে লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশের মান হাফ হয়। তাহলে ভগ্নাংশের লব হচ্ছে x ধরেছিলাম আর হর y ধরেছিলাম, এবার লবের সাথে যখনই 2 যোগ করলাম সেটা নাকি 1 হয়ে যায়। দেখো ঠিক একই রকম বজ্র গুণন করো, তাহলে এদিকে yটা চলে যাচ্ছে, মানে y সমান আমরা পাচ্ছি x + 2, তাই তো? y সমান আমরা পেলাম x + 2। তাহলে এবার দেখো এখানে একদিকে y সমান পেলাম x + 2, আর এখানটায় তুমি যদি ওয়াইটা মান মান বার করো আর কি, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এটাকে দেখো, শুধু ওয়াই যদি ওপাশে রাখো একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, 3টা এপাশে পাঠিয়ে দাও, তাহলে 2x - 3 হচ্ছে, তাই না? এই একটা মান ওয়াইয়ের মান পেয়েছি, ওয়াইয়ের মান এই একটা পেয়েছি, দুটো দু রকম হলো। কেন হলো চলো একটু মিল করে দেখি। তাহলে এখানে রয়েছে x, একটু দেখো x + 2, এইটার মান পেলাম, আর এটা সমান দুটোই যেহেতু ওয়াই তাহলে সমান দিতে পারি, আর 2x - 3। দেখো তাহলে এটা এপাশে নিয়ে আসো, নিয়ে আসলে পরেই তুমি বলবা দাদা 2x এপাশে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে গেলেই পরেই তোমার হচ্ছে -x হবে, আর এদিকে তোমার হচ্ছে বা ওটা ওপাশে নিয়ে যেতে পারতে অসুবিধা নেই, আর 2টা ওপাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে -5 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কেটে বাদ হয়ে গেল, তাহলে x এর মান বেরোলো 5। আচ্ছা x এর মান যদি 5 বেরোয়, দেখো x সমান 5 বেরোলো, মানে আমরা লবটা পেয়ে গিয়েছি, লব কত 5 পেয়ে গেছি। y এর মান বার করব, দেখো y সমান এই দেখো ভালো করে লেখা আছে y সমান x +2, তার মানে y এর মান 7। অথবা আর একটা কোথায় ছিল, এই যে এইখানে, হ্যাঁ এইখানে y সমান, দেখো y সমান 2x - 3, দেখো 2x মানে তোমার হচ্ছে 5 দুগুণে 10-এর থেকে 3 গেলে 7, একই আসবে, তুমি যেটাতেই বার করো। তাহলে 5/7, হয়তো অঙ্কটা একটু অনেকে ধরো বুঝতে পারলে না, একটু কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? কারণ এর থেকে ভালো করে আমার এই সেটআপে বোঝানো সম্ভব নয়। চলো দেখো বলছে এটা হচ্ছে ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন, বৃহত্তম ভগ্নাংশ কোনটা? দেখো যেখানে যেরকম তুমি চোখে বাঁধবে সেখানে সেই হিসেবে কাজ করবা, তুমি এখানে পার্থক্য দিয়ে ভাগ করতে যাবা না। তুমি দেখতে পাচ্ছ দাদা যে নিচের সংখ্যাগুলো না একদম মানে এমন এমন সংখ্যা দিয়েছে না যে এদের লসাগু করলে 80টাই আসছে, মানে একটা বড় সংখ্যা যেটা আছে সেটাই লসাগু করলে আসছে। তাহলে সঙ্গে সঙ্গে এদের লসাগু তুমি 80 পেয়ে গেছো, এবারে 8 দিয়ে 80-কে ভাগ করবা, ভাগফলের সাথে ওপরেরটা গুণ, মানে লবটা গুণ। সঙ্গে সঙ্গে বলবো 8 দিয়ে 80-কে ভাগ করলে 10, 10 গুণ 7 মানে 70, প্রথমটা। 16 দিয়ে 80-কে ভাগ করলে 5, 5 তেরং 65, 40 দিয়ে 80-কে ভাগ করলে 2, 2 দিয়ে 31 মানে 62, আর 80 দিয়ে এটা ভাগ করে 63 থাকছে আর কি। 1 গুণ 63 মানে 63। এবার বলো বৃহত্তম মানে সব থেকে বড়, সব থেকে বড় প্রথমটাই তো সব থেকে বড়, এইটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মানে এইটা মানে কি, এই প্রথমটা 7/8, 7/8 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে?
দেখো দারুণ একটা প্রশ্ন, কি বলছে, যদি একটি ভগ্নাংশের নতুন লবকে 200% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে ফলাফল ভগ্নাংশটি এটা পাওয়া যায়। ঠিক আছে, তা মূল ভগ্নাংশটা কত? দারুণ অঙ্ক, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে WBSI 2019-এর প্রশ্ন। দেখো কি করবা, তুমি থোড়ি জানো ভগ্নাংশের লব আর হর কত। তুমি ধরলা লব হচ্ছে এক্স আর হর হচ্ছে ওয়াই। তা বলছে যে ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হলো, মানে যেটা ছিল তার সাথে সেইটারই 20%, 20 নয় সরি 200%, মানে 200% বৃদ্ধি করা হলো। আর হরটাও তাই, হরটা যা ছিল তার আবার 150% বৃদ্ধি করা হলো। এবার দেখো কোনো একটা কিছুর 100% বৃদ্ধি মানে 1 বৃদ্ধি করা, তাহলে 200% বৃদ্ধি মানে 2 বৃদ্ধি করা। তাহলে এর পরের লাইনটা কেমন হবে? এক্স প্লাস 2x, কারণ এই এক্স এর 200% বৃদ্ধি হয়েছে, তার মানে দ্বিগুণ হয়ে গেছে, তাই না? বিষয়টা বুঝতে পারছো? ওয়াই তো ছিলই, এবার ওয়াই এর তোমার হচ্ছে এখানে কি ছিল, 1 মিনিট, দেখো ওয়াইটা ছিল, এবার ওয়াই 150%, মানে 1.5 গুণ বেড়ে গিয়েছে, তাহলে এখানে সঙ্গে সঙ্গে 1.5 ওয়াই হবে। আর এটা নাকি নতুন ভগ্নাংশ, এখানেই লেখা উচিত ছিল, আমার লিখে নি অবশ্য, 9/35, ঠিক আছে, এখানেও তাই 9/35। এবার এইটাকে বজ্র গুণন করে ক্যালকুলেশন, এটা তো আগে দেখো যোগ হয়ে যাচ্ছে, ও এখানে 3x হবে, আর এখানে 1.5 আর কিছু নেই, মানে 1 আছে, আর ওয়াই হবে। এবার তুমি বজ্র গুণন করে ক্যালকুলেশন করবা, আমার জায়গার অভাবে কিন্তু আমি এটা ভালো করে বোঝাতে পারলাম না এইভাবে, কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না তোমাকে। দেখো তুমি শর্টকাটটা কীভাবে ইউজ করবা, চলো দেখো। বলছে মূল একটা ভগ্নাংশ বার করতে, মানে প্রথমে যে ভগ্নাংশ ছিল সেটা বার করতে হবে, তার সাথে এই 200% 150% কিছু বাড়িয়ে ঠাড়িয়ে তোমার এটা এটা এসেছে। তুমি ধরো না প্রথম মূল ভগ্নাংশটা 3/14, আসলে ভগ্নাংশটা এত ছিল, এর এই 3-এর মানে লবের 200% বৃদ্ধি হয়েছে, 200% মানে 3-এর 200%, মানে 3 দুগুণী 6। দেখো তুমি যদি লেখো 200%, পার্সেন্টের 2 শূন্য কাটা, 3 দুগুণী 6, ঠিক আছে, 6 এটুকু 6 হলো, আর এই 3 সংখ্যাটা ছিল, তাহলে 9 হলো। আর 14 সাথে আবার কি করলো, 150%, এই 14-র 150% বৃদ্ধি হলো। দেখো পার্সেন্ট এটা, ঠিক আছে, পার্সেন্টেজ 2 শূন্য কাটা, একটা কাটতে পারিনি, ঠিক আছে। দেখো 14-15 গুণ করবা, 14-15 যদি তুমি গুণ করো, এখানে দেখো 14-15 গুণ করার দরকার নেই, গুণ না করেও তুমি এখানে পয়েন্ট দিয়ে দিলে এক ঘর আগে। দেখো 14 × 14 আর 5 × 14 = 70, তাহলে 14 ওকে 14 আর এদিকে 70, 70 মানে 7, 14 আর 7 কত, তুমি সঙ্গে সঙ্গে বলবা, 14 আর 7 হচ্ছে 21, তাহলে এদিকে হলো 21। ও সরি, দেখো এই 21 আর 14 যোগ করতে হবে, 21 আর 14 যোগ করলে 35। দেখো প্রথম অপশানটাই ধরছি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, এই যে এটা চলে আসছে 9/35 চলে আসছে। তুমি এইভাবে কিন্তু ধরে নিতে পারো, বুঝতে পারলে? যদি না বোঝো আরেকবার বলছি, দেখো সঙ্গে সঙ্গে তুমি প্রথমটা যদি ধরো, দেখো 3 আছে, তাহলে 3-এর হচ্ছে 200%, মানে 3 তিরিক্ষে 3 দুগুণী 6, 3-এর সাথে 6 যোগ করলে কি 9 আসছে, আসছে। 14 আছে, তাহলে 14-র সাথে 14-র 1.5 গুণ, 14-র 1.5 গুণ, 14-র 1.5 গুণ, 14-র 1.5 গুণ, মানে তুমি বলবা 14 কে 14, 14 আর 5, 5 × 70, মানে 7, তার মানে 14 আর 7 21, 21 আর 14 হচ্ছে 35, আসছে নিচে 35, অবশ্যই আসছে। এই হচ্ছে অঙ্ক, শেষ হয়ে গেল, 1 মিনিটও সময় লাগলো না। এইগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে করতে এরকম তুমি করতে পারবা। চলো, এটা হচ্ছে KPSI 2022-এর অঙ্ক। দেখো বলছে যে 81-কে এমন 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের এত অংশ, দ্বিতীয় ভাগের এত অংশ, তৃতীয় ভাগের এত অংশ সমান হয়। আমরা থোড়ি জানি যে 3টে ভাগ কী কী, তারপরেই তো আমরা ভাগগুলো মানে সেই ভাগটার ভাগ করব, তাই না? তাহলে আমি ধরলাম প্রথম ভাগটা এত এক্স, দ্বিতীয় ভাগটা ওয়াই, তৃতীয় ভাগটা জেড। তাহলে প্রথম ভাগের এর এর মানে কি, গুণ, প্রথম ভাগের হাফ, দ্বিতীয় ভাগের এর এর মানে গুণ, দ্বিতীয় ভাগের 1/3। দেখো এটা লিখতে হয়তো অসুবিধা হচ্ছে, তৃতীয় ভাগের 1/4, এটা নাকি সমান, এখানে সমান চিহ্ন হবে। সঙ্গে সঙ্গে বলবা, দেখো এটা গুণ করলে x/2 সমান y/3 সমান z/4। আর এরকম থাকলে পরে আমরা অনুপাতের ক্ষেত্রে দেখেছিলাম নিচের মানটাই তার নিজস্ব মান, নিচের মানটাই তার নিজস্ব মান। এবার এই দেখো মোট ছিল 81, তারপরে তো 3টে ভাগ করা আছে, কিন্তু আমরা ইউনিটে দেখছি মোট কত, ইউনিটে দেখছি 4 আর 3 7 আর 2 9, 9 সমান যদি 81 হয়, তুমি বলবা 1 সমান হচ্ছে 9, 1 সমান যদি 9 হয়, আমাদের কি জানতে চেয়েছে যে সংখ্যা 3টির মোট ভাগ কত। দেখো প্রথমটা হবে 18, পরেরটা হবে 3 নং 27, তারপরেরটা হবে 4 নং 36, 18 27 36, অপশান 4-এই রয়েছে। দেখো 4 আমাদের সঠিক উত্তর হয়ে, বিষয়টা বুঝতে পারলে একদম ইজি ছিল। চলো, আচ্ছা দেখো বলছে যদি একটি রাস্তার
দশ, 10-এর 3 অংশ, 10-এর 3 অংশ মানে টোটাল রাস্তা যদি 10 হয় তার 3 অংশ 45 কিলোমিটার, মানে 10-এর মধ্যে 3 অংশটা 45 কিলোমিটার। তা বলছে তবে ওই রাস্তাটির 5-এর 2 অংশের দৈর্ঘ্য কত? তাহলে আগে টোটালটা তো বার করে নিই প্রথমে। 10-এ মানে 3 সমান যদি 45 হয়, তুমি বলবা 1 সমান হচ্ছে 15, 10 সমান 150, টোটালটা তো 150। এবার বলছে 150-কে তুমি ইউনিটে 5-এ ভাঙলা, নিচেটা তো মোটমাট মানে আসলটা মানে পুরোটা, কিন্তু আমরা দেখছি কিলোমিটারে 150 কিমি টোটাল, কিন্তু ওরা বলছে ইউনিটে 5, তাহলে 150 5 সমান যদি 150 হয়, 1 সমান তুমি বলবা 30, 1 সমান যদি 30 হয় তাহলে আমাদের 2 সমান কত সেটা জানতে হয়েছে 60। বুঝতে পারলে? একদম ইজি ছিল। 60 কিমি, দেখো অপশান 2 এ রয়েছে। চলো দেখো দারুণ একটা প্রশ্ন চলে এসছে, আজকে মনে হয় লাস্ট প্রশ্ন এটা। বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি। দেখো চতুর্থ বার করতে গেলে আমরা কি জানি? আমরা জানি যে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো এ বি সি, এবার প্রথম ধরে নেবো, আর আমাদের ডি বার করতে বলেছে মানে চতুর্থটা বার করতে বলেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে বিসি বাই এ। ঠিক আছে, তাহলে বির মান দেখো, বি মানে 1/6 ইন্টু, মানে কিছু নেই মানে তো গুণ আছে, তোমার হচ্ছে সি মানে 1/9 আর নিচে আছে 1/3। দেখো এইটুকু যদি তুমি গুণ করো, ওপরে 1 আর দেখো গুণ চিহ্ন থাকলে ভগ্নাংশ কি হয়, ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 1 আর 1 গুণ করে তুমি বলবা 1 আর নিচে নিচে গুণ করে 6 নং 54, আর এর নিচে আবার আছে 1/3। দেখো এই বাই মানে কি ভাগ, আগের দিনই বলেছিলাম, তাহলে ভাগ আমরা লিখতে পারি 1/54 ভাই 1/3, 1/54 ভাগ 1/3 লিখতে পারি, কিন্তু আমরা লিখবো না, ভাগ করতে গিয়ে অনেক সমস্যা, সেটাকে আমরা গুণ করে উল্টে দেবো, ব্যাস। বুঝতে পারলে? যদি আমি বলেছিলাম না যে ভাগটাকে গুণ করতে গেলে ডান দিকে যেটা থাকে সেটা উল্টে যায়, 1/3 3/1। দেখো 3 দিয়ে কাটলে 18, তাহলে ওপরে থাকলো 1 আর নিচে 18, আমাদের সঠিক উত্তর 1/18। দেখো অপশান আছে নাকি? অপশান, হ্যাঁ, 2 নম্বরে অপশান রয়েছে, দেখেছো? তাহলে সঠিক উত্তর আমাদের অপশান 2। চলো আর নেই, তাহলে বিষয়টা বুঝতে পারলে ভগ্নাংশে এই যে মানে অঙ্কগুলো তুমি তো বুঝে নিলে। এবার চটপট পিডিএফটা আমাদের টেলিগ্রাম থেকে নিয়ে তুমি এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করো, আগের দিন প্রথম ক্লাসে যেগুলো করেছিলাম সেইগুলো প্র্যাকটিস করো, দেখবা এই ভগ্নাংশ থেকে যা প্রশ্ন আসুক না কেন তুমি আরামসে করে আসতে পারবা। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নিবা। দেখো এবার আমরা জিআই ক্লাসটা করবো, চলো। তো চলো এবার আমরা জিআই থেকে দেখব ভেনচিত্রের পার্ট 2। দেখো এর আগের দিন পার্ট 1-এ কিন্তু আমরা বেশ কিছু প্রশ্নের সাথে কনসেপ্টে আলোচনা করে নিয়েছি। তা আজকে আমরা এখানে বেশ কিছু পিভিআরসিএস প্রশ্ন আমি রেখেছি। দেখো এই টপিকটা থেকে না আমি তেমন বেশি প্রশ্ন পাইনি পিভিআরসিএস এর, ওই 8 থেকে 10টা প্রশ্ন মতো পেয়েছি, সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। তারপরে দেখো 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এই টপিক থেকে আমি 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে একটা পিডিএফ করে সেটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। সেই 10টা প্রশ্ন তুমি কিন্তু করবে, আর সেই 10টা প্রশ্নের 10টাই যদি সঠিক করতে পারো তাহলে এই টপিক থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি তার সঠিক অ্যান্সার করে আসতে পারবে। দেখো একটু প্রশ্নগুলো আমরা ছোট করে আলোচনা করি, একটু ছোট করে দিই, নাহলে তুমি বুঝতে অসুবিধা হবে, ছবি দেখতে পারবে না। দেখো এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 একটা প্রশ্ন ছিল যে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় আর স্নাতকের মধ্যে, মানে গ্র্যাজুয়েট, কি বলছে, শিক্ষক, খেলোয়াড় আর স্নাতকের মধ্যে তোমার সম্পর্ক নির্দেশ করে। এবার তুমি বলো যে শিক্ষক সে তো খেলোয়াড়ও হতে পারে আবার গ্র্যাজুয়েটও হতে পারে, যে খেলোয়াড় সে শিক্ষকও হতে পারে স্নাতকও হতে পারে, মানে বিষয়টা কি, এই ছবিটার দিকে তুমি লক্ষ্য করো, যদি তুমি 4টে ভেনচিত্র ছবি তুমি দেখো, সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা অপশান 1টা কি হতে পারে? অবশ্যই অপশান 1 হতে পারে, কেননা কিছু শিক্ষক যারা খেলোয়াড়ও হতে পারে স্নাতকও হতে পারে, বুঝতে পারলে, আবার কিছু খেলোয়াড় যারা শিক্ষকও হতে পারে, আবার তোমার হচ্ছে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েটও হতে পারে। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। এইগুলো কি বলতো, ভেনচিত্রর এই টাইপের প্রশ্ন না যত প্র্যাকটিস করবা তত তোমার মানে আর কি বিষয়টা মাথায় ঢুকবে। সেই জন্য বলছি আমি, দেখো 10টা প্রশ্নের একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, লাগে তো আরও তোমার 10-20টা প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দেবো, শুধু আমাকে কমেন্ট করবা। ঠিক আছে, যারা টেলিগ্রামে যুক্ত আছো তোমাদের দেখো প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দেবো, ম্যাথ জিআই বলো, তো সেই কথা মানে কন্টিনিউ তোমরা কিন্তু ম্যাথ আর জিআই প্র্যাকটিস করবা, জিকেগুলো ঘুরিয়ে রিভিশন করবা। দেখো এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। বলছে এই নিচের ছবিটি কোনটিতে টেনিস প্রেমী ক্রিকেটার আর ছাত্রদের সম্পর্ক নির্দেশ করে। এবার তুমি আমায় বলো যে টেনিস প্রেমী সে তো ক্রিকেটারও হতে পারে আবার সে একজন ছাত্রও হতে পারে, যে ছাত্র সে টেনিস প্রেমীও হতে পারে আবার ক্রিকেটারও হতে পারে, মানে এখানেও এই একই ছবিটা কিন্তু আমাদের কাজে লাগছে।
যদি দেখো অপশান 3-এ রয়েছে, অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো তাহলে পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত কোন চিত্রটি তোমার মুদ্রা, টাকা এবং ডলারের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। আচ্ছা তাহলে এই মুদ্রা মানে কি দাদা? মুদ্রা মানে হচ্ছে এক একটা দেশের, মানে এক একটা মুদ্রা মানে টাকার যে নামটা, মানে আমরা তো টাকা বলি, এবার কোনো দেশের টাকা হচ্ছে তোমার হচ্ছে ইউরো বলা হয়, কোনো দেশের ডলার থাকে, ঠিক আছে, মানে বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন নাম। তার মানে মুদ্রার মধ্যে টাকা একটা দেশের মানে মুদ্রার নাম, ডলার আর একটা দেশের মুদ্রার নাম, দুটো আলাদা বিষয়, মানে দুটো আলাদা মুদ্রার নাম। বুঝতে পারলে? তাহলে অপশান 1 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো বলছে নিচের কোন ছবিটি মহিলা, মা আর ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা, এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা আর মা, মানে যে মা, মা যে, এবার তাকে কিন্তু মহিলা হতেই হবে, তবেই তো সে মা হবে। বুঝতে পারলে? তাহলে মহিলার মধ্যে মা থাকবে। এবার ইঞ্জিনিয়ারের বিষয়টা আসি। এবার যে ইঞ্জিনিয়ার, সে তো তোমার হচ্ছে মাও ইঞ্জিনিয়ার হতে পারে, কিছু মহিলাও ইঞ্জিনিয়ার হতে পারে, আবার কিছু মা মহিলা ছাড়াও অন্যান্য ব্যক্তি বা যেন তোমার হচ্ছে মানে কিছু পুরুষরা তারাও কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, মানে এরকম বিষয়ের ছবিটা অপশান 2-এ তুমি দেখতে পাচ্ছ। এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো পরেরটা বলছে যে নিম্নলিখিত কোন চিত্রটি ভ্রমণকারী ট্রেন আর বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। ভ্রমণকারী মানে যে ঘুরে ঘুরে বেড়ায়, ভ্রমণ করে। এবার যে ঘুরে ঘুরে বেড়ায় সে ট্রেনেও ঘুরতে পারে, আবার সে বাসেও ঘুরতে পারে, আবার সে অন্য কোনোটায়ও ট্যাক্সি বা রিক্সায় করেও, ট্রামে করেও ঘুরতে পারে, মানে ছবিটা এরকম হবে আর কি। অপশান 1 বুঝতেই পারছো? দেখো ছবি দেখলেই তুমি আরামসেই বলতে পারবা যে দাদা অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরেরটা, এটা হচ্ছে কেপিএসআই 2022-এর একটা প্রশ্ন। এইটা হচ্ছে একটু মানে এই টপিকের মধ্যে একটু একটু মডারেট লেভেলের প্রশ্ন। বুঝতে পারলে? এবার আমি কিন্তু মডারেট টু টাফ লেভেলের 10টা প্রশ্ন রেখেছি টেলিগ্রামে, সেইগুলো কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার করে বলছি। দেখো এখানে বলছি যে পশু, স্থলে বিচরণকারী পশু আর জলে বিচরণকারী পশু। তাহলে এর মধ্যে কোন ভেনচিত্রটা সঠিক হবে? তুমি সঙ্গে সঙ্গে অনেকেই কি করবে, পশুর মধ্যে স্থলে চড়ে পশু, জলে চড়ে পশু, মানে বিচরণ করে আর কি, দুটো কিন্তু আলাদা হবে। অপশান 1 কিন্তু অনেকেই সঠিক করবে, কিন্তু এখানে সঠিক হবে অপশান 3-এরটা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পশুর মধ্যে যারা স্থলে চড়ে আর যারা জলে চড়ে, তাদের মধ্যে এমন কিছু পশু আছে যারা স্থলেও চড়ে বিচরণ করে, আবার জলেও বিচরণ করে। বুঝতে পারলে? অপশান 3 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এরকম টাইপের প্রশ্ন আমি রেখেছি, কিন্তু সেগুলো করবা। বলছে দেখো জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সব কয়টি চিত্রেই আছে। এই যে 3টে জ্যামিতিক চিত্র, এর মধ্যে কোন সংখ্যাটা সব কটার মধ্যে আছে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা একদম ইজি, দেখতে পাচ্ছি 4 বৃত্ত, তোমার আয়তক্ষেত্র, তারপর ত্রিভুজ, সব কটার মধ্যেই রয়েছে 4, আমাদের হয়ে যাচ্ছে, মানে অপশান 2 সঠিক উত্তর। দেখো আর একটা প্রশ্ন দেখে নাও। বলছে যে এখানে তোমার হচ্ছে গায়ক আছে, সঙ্গীতজ্ঞ আর ডাক্তার। গায়ক মানে যে গান করে, সঙ্গীতজ্ঞ মানে যে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে তাকে সঙ্গীতজ্ঞ, ডাক্তার মানে তো বোঝোই। তাহলে এখানে বিষয়টা কেমন হলো? এবার যে গায়ক, সে যে মানে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে, সঙ্গীতজ্ঞ হতে পারে, হবে না এর কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। আবার সে যে ডাক্তার হবে না এর কোনো গ্যারান্টি নেই, ডাক্তারও হতে পারে। এবার কোনো ডাক্তার সে গায়কও হতে পারে, আবার সে সঙ্গীতজ্ঞ হতে পারে। বুঝতে পারলে? হবে না এটা কিন্তু বলা যায় না। তার মানে এরকম টাইপের ছবি যদি তুমি দেখো, সেটা উত্তর হয়ে যাবে। দেখো অপশান 4-এই রয়েছে। বুঝতে পারলে? অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এই আমাদের বেশি ছিল না। দেখো পিভিআর শেষে আমি এই কটা প্রশ্নই পেয়েছিলাম, সোজা একটা টপিক, চাপ নেওয়ার কোনো দরকার নেই তোমার। তুমি ওই যে 10টা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো, আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। চলো এবার আমরা জিকে থেকে দেখে নেবো 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 5টা করে প্রিভিয়াস ইয়ার্সের জিকে প্রশ্ন আমি করাচ্ছি, এবার তুমি যদি ক্লাসগুলো কন্টিনিউ করো, তুমি অবশ্যই বলবা দাদা আমরা কেবল 5টা প্রিভিয়াসের প্রশ্ন পড়ছি না, প্রতিদিন 5টা করে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক কিন্তু আমরা তুলে ধরছি, সেইগুলো আমরা আলোচনা করছি। তাহলে ভাবো 60 দিনে আমি কিন্তু প্রতিদিন এই মানে 7টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু 5টা করে এইভাবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রাখবো, মানে 300টা প্রশ্ন, মানে 300টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক। আর ভয় পেলে চলবে না, তোমাকে কিন্তু এতটা পড়তেই হবে। মানে ওই 500 1000টা আমি জিকে কমন প্রশ্ন প্রথমেই তোমাকে দিয়ে দিলাম,
ওইগুলো পড়ে তুমি পাস করে যাবা এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না। বুঝতে পারছো? তোমাকে এইটুকু খাটনি করতেই হবে, এইভাবে তোমাকে পড়তেই হবে যদি তুমি এক্সামটা পাস করতে চাও। দেখো, তো আজকে আমরা 5টা প্রিভিয়াসের প্রশ্ন রেখেছি, যেগুলো হচ্ছে ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর। তো একটা প্রশ্ন এমন ছিল যে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? অপশনে অ্যালুমিনিয়াম ছিল, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে অ্যালুমিনিয়াম কি করা হয়? বিমানের কাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখো, এইটা হচ্ছে নবম শ্রেণীর, তুমি দেখবা কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু বলে একটা টপিক আছে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা তুলেছে। এবার সেই টপিকটা আমি দেখলাম, সেখান থেকে যে সমস্ত ধাতু রয়েছে তাদের ব্যবহারগুলো সব তুলে দিয়েছি। বুঝতে পারছো? এবার সেখান থেকে যদি মানে এই টাইপের প্রশ্ন, এই টপিক থেকে যদি আবার প্রশ্ন আসে, তুমি এই একটা পেজের মধ্যে থেকেই পেয়ে যাবা। সেইভাবেই কিন্তু আমি প্রিভিয়াস প্রশ্নগুলো তৈরি করি। দেখো এখানে তাহলে অ্যালুমিনিয়ামের আর কিছু ব্যবহার মাথায় রাখবা, যে রান্নার বাসনপত্র, দরজা জানলার ফ্রেম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, তারপরে হচ্ছে বৈদ্যুতিক তার, বিমান ও মোটর গাড়ির কাঠামো, মাথায় রাখবা ভাঙা রেল লাইন জোড়া দিতে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এই অ্যালুমিনিয়ামটা কাজে লাগে। চলে আসি ম্যাগনেসিয়ামের ব্যবহার। মাথায় রাখবা যে ফটোগ্রাফির ফ্ল্যাশ বাল্ব এবং সাংকেতিক আলো উৎপাদনে, গুরুত্বপূর্ণ এটা, যে ফটোগ্রাফির ফ্ল্যাশ বাল্ব এবং সাংকেতিক আলো উৎপাদনে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। বাজি বোমা তৈরি করতে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। গ্রিক নার্ড বিকারক প্রস্তুতিতে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পরীক্ষায় এসেছিল বিমানের কাঠামো 2023-এ, 2024-এ তোমার যে গ্রিক নার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় এটা আসবে না, কোনো গ্যারান্টি নেই, অবশ্যই আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো বলবো সেগুলোর উপর বেশি জোর দিবা, অবশ্য সবগুলোই পড়বা। দেখো, দস্তা জিঙ্কের কথা বললে পরে জানোই তো যে লোহার কোনো জিনিসে সহজেই মরচে পড়ে যায়, তা সেই মরচেটা রোধ করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপরে, যেটাকেই বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে পরীক্ষা আসবে যে গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয়। মাথায় রাখবা যে সিক্ত পদ্ধতিতে সোনা ও রূপা নিষ্কাশনে জিঙ্ক ব্যবহার করা হয়। কি বললাম? সিক্ত পদ্ধতিতে সোনা ও রূপা নিষ্কাশনে জিঙ্ক ব্যবহার করা হয়। তারপরে বৈদ্যুতিক ব্যাটারি প্রস্তুতিতে তোমার এই জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয়ে থাকে। চলে আসি লোহা। দেখো, লোহা তো জানোই যে লোহার ব্যবহার কি, তোমার এই যে কড়াই ঢালাই, মানে ঢালাই বলছি কেন, মানে হচ্ছে লোহার ইস্ত্রি, তারপরে হচ্ছে মোটরের বাইরের যে অংশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঢালাই লোহা ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আর হচ্ছে তড়িৎ চুম্বকের মজ্জা, ডাইনামো, মোটরের ভেতরের নানান অংশ, তালা চাবি, এই সমস্ত জিনিস তৈরির ক্ষেত্রে পেটা লোহাটা ব্যবহার করা হয়ে থাকে। চলে আসি ইস্পাতটা। দেখো, ইস্পাত তো জানোই, ইস্পাতটা হচ্ছে ট্রাক্টর, তারপরে নাঙলের ফাল, তারপরে জলের পাম্প, অনেক রকমের জিনিস আছে, রেল ইঞ্জিন, বগি, তারপর সেতু নির্মাণের ক্ষেত্রে কিন্তু ইস্পাত ব্যবহার করা হয়। ইস্পাত সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেই জন্য ইস্পাতকে মানব সভ্যতার কাঠামো বলা হয়ে থাকে। ভালো পয়েন্ট একটা মাথায় রাখবে, ইস্পাতকে মানব সভ্যতার কাঠামো বলা হয়ে থাকে। চলে আসি তামার ব্যবহার। দেখো, তামা তো বুঝতেই পারছো যে বৈদ্যুতিক তার, এগুলো একটু কি বলতো, এগুলো হচ্ছে একটু পড়ে নিলে, একবার দুবার পড়ে নিলেই মাথায় থেকে যায়, এগুলো মুখস্থ করার কোনো যুক্তি নেই। ঠিক আছে, দেখো তামার হচ্ছে ব্যবহারটা কি, যেমন বৈদ্যুতিক তার, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার তৈরিতে, এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে তড়িৎ লেপন ও তড়িৎ মুদ্রণে তামা ব্যবহার করা হয় থাকে। যেগুলো মেন পয়েন্ট অনেকে ভুলে যায়, সেইগুলো কিন্তু তুমি পড়বা। যেমন এটা মাথায় রাখবা যে তড়িৎ লেপন ও তড়িৎ মুদ্রণে তামা ব্যবহার করা হয়ে থাকে। এর আগের মধ্যে যেমন তুমি মাথায় রাখবা, যেমন জিঙ্ক বা দস্তার মধ্যে গ্যালভানাইজেশনটা মাথায় রাখবা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে ফটোগ্রাফি ফ্ল্যাশ আর ওই গ্রিক নার্ড, এটা মাথায় রাখলে মানে যেগুলো মেন পয়েন্ট। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট মাথায় রাখবা, যে দস্তা পারদ সংকর তোমার হচ্ছে তড়িৎ কোষ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে দস্তার পারদ সংকরটা তোমার তড়িৎ কোষ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানো বা কমানোর জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। তাহলে বর্তমানে এখনকার সময়ে তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানো বা কমানোর জন্য সংকর ধাতুর ব্যবহার চলছে। তার সাথে আর একটা ভালো পয়েন্ট মাথায় রাখবা, যে শল্য চিকিৎসার যন্ত্রপাতি তৈরিতে স্টেনলেস স্টিলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নটা কি বলছে? বলছে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর কি? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। দেখো, এই যে এক্সট্রাগুলো আমি দিচ্ছি না, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোলা কোথা থেকে জানো? এই নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই ছিল আমার, হচ্ছে
তোমার ওই 97 সালের যে পাঠ্য বই রয়েছে 9-10 একসাথে, সেই পাঠ্য বই থেকে কিন্তু খুঁটে খুঁটে রিডিং পড়ে সেইভাবে কিন্তু তোলা। মানে এমনভাবে তোলা, আমি দেখছি যে প্রশ্নগুলো প্রিভিয়াসের এসেছে সেগুলো সব ওই পাঠ্য বইতে বড় বড় কালো অক্ষরের কালি করে ছাপানো, সেইগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসছে। এবার সেই জন্যই কিন্তু আমি যে এক্সট্রা ডিটেলসগুলো দিচ্ছি, তোমরা কিন্তু অনেকে কি করে প্রিভিয়াসের প্রশ্ন পড়া মানে প্রশ্ন আর অ্যান্সার পড়ে বেরিয়ে যায় যে হ্যাঁ প্রিভিয়াসে পড়া হয়ে গেছে। ওইভাবে পড়লে কোনো লাভ নেই। এই যে আমি এক্সট্রা ডিটেল দিচ্ছি এইগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে প্রশ্নটা কি বললাম যে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর থাইরয়েড। তা মাথায় রাখবে থাইরয়েড গ্রন্থি গ্রীবাদেশে ট্রাকিয়ার দুই পাশে অবস্থিত। এবার দেখো এই যে ক্যালসিটোনিন হরমোন, এই ক্যালসিটোনিন হরমোনটাও কিন্তু তোমার এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। চলে আসি দেখো থাইমোসিন হরমোন এটা হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হয়। দেখো মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থিত পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? মস্তিষ্কের মূলদেশের আবার যদি বেশি গভীরে যায় তখন মাথায় রাখবা যে স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থিত তোমার এই পিটুইটারি গ্রন্থি। আর এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ACTH, TSH আর GTH। ACTH বলতো অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর গোনাডোট্রফিক হরমোন। ঠিক আছে, এগুলোর কিন্তু পুরো কথাটা যেটা বললাম এটাও কিন্তু মাথায় রাখবে। চলে আসি দেখো পরের পয়েন্ট কি বলছে অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। তাহলে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। যদি বলে অগ্নাশয়ের কোথা থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তার কোথা থেকে? তার বিটা কোষ থেকে। মানে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থি অগ্নাশয়ের মধ্যেই আর কি রয়েছে, তার বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনটা নিঃসৃত হচ্ছে। এবার এখানে মাথায় রাখবে বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টিন হরমোনটা নিঃসৃত হয়। পরীক্ষায় ডাইরেক্ট এইভাবে দেবে যে সোমাটোস্টিন হরমোন নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ধরো অপশানে ধরো অগ্নাশয় দিয়ে দিল, লালা গ্রন্থি এরকম দিয়ে দিল চারটে, সেখানে কিন্তু অগ্নাশয় উত্তর হয়ে যাবে। আর এখানে মাথায় রাখবে ইনসুলিন কি করে? রক্তের শর্করা কমানোর কাজ করে, গ্লুকাগন রক্তের শর্করা বাড়ায়, আর সোমাটোস্টিন এটা হচ্ছে বৃদ্ধিতে বাধা দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি তুলেছি। চলে আসি দেখো অ্যাড্রিনালিন হরমোন, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল, এটা গুরুত্বপূর্ণ। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে তোমার নিঃসৃত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। ইস্ট্রোজেন হরমোন, যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন হরমোন। প্রোজেস্টেরন হরমোন, যেটা হচ্ছে ডিম্বাশয়ের পিত্ত গ্রন্থি, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে পিত্ত গ্রন্থি বা প্লাসেন্টা থেকে নিঃসৃত হয় প্রোজেস্টেরন। ঠিক আছে, আর টেস্টোস্টেরন হরমোন, যেটা শুক্রাশয়ের লেডিগের, এই কথাটা মাথায় রাখবে, লেডিগের আন্তঃকোষ থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন হরমোন। চলো দেখো আর কয়েকটা পয়েন্ট আছে যে মাথায় রাখবে এগুলো, যে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখাই কিন্তু ইনসুলিনের প্রধান কাজ। তাহলে ইনসুলিনের প্রধান কাজ কি? রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তার সাথে মাথায় রাখবা যে ইনসুলিন কম ক্ষরণের ফলে মধুমেহ রোগটা হয়। তাহলে মধুমেহ রোগটা হয় কিসের কারণে? ইনসুলিন কম ক্ষরণের কারণে। মাথায় রাখবে থাইরক্সিনের কম ক্ষরণের কারণে শিশুদের ক্রেটিনিজম আর প্রাপ্তবয়স্কদের মিক্সিডিয়া রোগটা হয়। আর থাইরক্সিন বেশি ক্ষরিত হলে পরে গয়োটার বা গলগণ্ড রোগ হয়। এবার দেখো মাথায় রাখবে যে অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু ভালো পয়েন্ট, পরীক্ষা আসতে পারে যে নিম্নের কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে? অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে। চলে আসি পরের প্রশ্নে, বলছে নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? অপশনে ফুলকপি ছিল, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এই সমস্ত প্রশ্ন কিন্তু ইজি টাইপের প্রশ্ন, একবার দুবার পড়লে পরেই তোমার বিষয়টা মাথায় থাকবে, কিন্তু অনেকে না এই প্রশ্নই ভুল করে আসে। দেখো উদ্ভিদের মূলের মধ্যে পড়ছে কোনগুলো? যেমন গাজর, মূলো মানে যে অংশটা আমরা আর কি খাদ্য হিসেবে গ্রহণ করি সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। মাথায় রাখবে উদ্ভিদের মূলের মধ্যে যেমন গাজর, মূলো, বিট, মিষ্টি আলু, শালগম, এইগুলো কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
আর কাণ্ডর মধ্যে কোনগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন পেঁয়াজ, এটা কিন্তু কাণ্ড, আলু কাণ্ড, আদা, রসুন, আখ এগুলো সবই কিন্তু ভূ নিম্নস্থ কাণ্ড। অপশানে এরকম অপশানে ছিল কি, আলু ছিল, আদা ছিল, আর একটা তোমার হচ্ছে রসুন ছিল মনে হয়, আলু, আদা, রসুন, আর দিকে ফুলকপি ছিল। সেখানে সঠিক উত্তর ফুলকপি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়। কিন্তু এই পেঁয়াজ, আলু, আদা, রসুন, আখ এগুলো কিন্তু সব ভূ নিম্নস্থ কাণ্ড। একটা জিনিস মাথায় রাখবা, আখ কিন্তু ভূ নিম্নস্থ কাণ্ড নয়, বাকি সবগুলোই ভূ নিম্নস্থ কাণ্ড। কাণ্ড সব কটাই, কিন্তু এই পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড। দেখো উদ্ভিদের পাতা, পাতা কোনগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে জানোই তো, বলার কি আছে, যে পালং শাক, বাঁধাকপি এইগুলো আমরা খাদ্য হিসেবে খাই, বিবেচনা করে থাকি। ফুলের মধ্যে যেমন ওই কলা গাছের যে মোচাটা হয় সেটা, কুমড়োর ফুল, সজনের ফুল, অনেক রকমের ফুল আছে যেগুলো খেয়ে থাকি, বক ফুল, তাই না? চলো আর কিছু পয়েন্ট আছে দেখে নাও। এখানে মাথায় রাখবে এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে টেরিডোফাইট বা টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয় উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত করা যায়। তাহলে পরীক্ষা আসবে যে নিম্নের কোন জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় বিভাজিত করা যায়। অপশনে তোমার ধরো এরকম দিয়ে দিল যে হর্সটেল, তারপরে মাথায় রাখবে যে সিলোটাম, অ্যাজোলা, মার্সেলিয়া, ইকুইসিয়াম, ঠিক আছে। তারপরে মাথায় রাখবে যে টেরিডিয়াম, এই সকল উদ্ভিদদের কিন্তু এরা কিন্তু সব টেরিডোফাইটের মধ্যে পড়ছে। আর এদের মূল, কাণ্ড, পাতা কিন্তু বিভাজিত, মানে বিভাজন করা যায়, ঠিক আছে। ধরো পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা বিভাজিত হয় না বা বিভাজন করা যায় না। সেখানে এখান থেকে 3টে তুলে দিল, অন্য আর একটা দিয়ে দিল, পাইন গাছ দিয়ে দিল, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু মাথায়, পাইন গাছ তো হবে, মানে ওটা আমি তাই কথার কথা বললাম, বুঝতে পারছো। পাইন গাছও কিন্তু তোমার এই মূল, কাণ্ড, পাতায় বিভাজন করা যায়, এটা কিন্তু তুমি আমার ভেবে নিও না যে এটা পাইন গাছ হবে না। চলো দেখো পরের পয়েন্ট মাথায় রাখবে যে উদ্ভিদ রাজ্যের উভয়চর বলা হয় ব্রায়োফাইটা গোষ্ঠী উদ্ভিদদেরকে, ঠিক আছে। ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদদেরকে উভয়চর বলা হয়েছে এই কারণে, মানে এরা জলেও বাঁচতে পারে, ড্যাঙাতেও বেঁচে থাকতে পারে, সেই জন্য উভয়চর বলা হয়েছে। আর মাথায় রাখবে যে পাইন গাছ আর এই যে সাইক্যাড, ঠিক আছে, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। পাইন গাছ আর সাইক্যাড হচ্ছে জিমনোস্পার্ম গোষ্ঠীর উদ্ভিদ, ঠিক আছে। পরীক্ষা আসবে যে নিম্নের কোনটি জিমনোস্পার্ম গোষ্ঠীর উদ্ভিদ, সেখানে অপশানে পাইন গাছ আর অন্য কিছু থাকতে পারে, সঠিক উত্তর পাইন গাছ, আর এদিকে সাইক্যাড হলো জিমনোস্পার্ম গোষ্ঠীর উদ্ভিদ। দেখো এই যে উদ্ভিদ গোষ্ঠী না, উদ্ভিদ গোষ্ঠী যদি আমি এখানে আলোচনা করি, এখানে এখনও তোমার হচ্ছে 30 মিনিটের একটা ক্লাস হবে উদ্ভিদ গোষ্ঠী থেকে। মানে ভালো ভালো প্রশ্ন দেখতে গেলে তোমার মোটামুটি এখনও 35-35টা প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্নের কথা যদি বলি, সেরকম প্রশ্ন রয়েছে, ভালো ভালো প্রশ্ন, মানে যে টাইপের প্রশ্ন পরীক্ষা আসে, যেমন এই জিমনোস্পার্ম মধ্যে কোনগুলো পড়ছে, টেরিডোফাইটা, হ্যালোফাইটা, ঠিক আছে, এগুলো থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। এবার আমি অতটা তুললাম না এখানে, কারণ পরবর্তীকালে আরও তো আমাদের প্রশ্ন রয়েছে, সেখানে নিশ্চয়ই তোমার ওই টেরিডোফাইটা বা এই সমস্ত দিয়ে কোনো প্রশ্ন আসবে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে নেব, বুঝতে পারছো। এইভাবে মানে কিছু কিছু করে কিন্তু আমরা দেখবা 60 দিনের মাথায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন এরকম ছিল যে কেদারনাথ তীর্থস্থান কোন রাজ্যে অবস্থিত। জানোই যে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। এবার বিখ্যাত কিছু তীর্থক্ষেত্র বা বিখ্যাত কিছু মন্দির আমি তুলে দিয়েছি, সেইগুলো একটু জেনে নাও, এগুলো পরীক্ষার আসার মতো, ঠিক আছে। মাথায় একবার কামাখ্যা মন্দির আসাম রাজ্যে রয়েছে, কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে রয়েছে, লোটাস টেম্পেল নিউ দিল্লি, স্বর্ণ মন্দির পাঞ্জাব, মীনাক্ষী মন্দির, নটরাজ মন্দির, বৃহদেশ্বর মন্দির এগুলো সবই তামিলনাড়ু রয়েছে, খাজুরাহো, সাচি কোথায়, মধ্যপ্রদেশে, বিরূপাক্ষ মন্দির কর্ণাটকে রয়েছে, মহাবোধি মন্দির এটা হচ্ছে বিহারে, সোমনাথ মন্দির রয়েছে গুজরাটে, শবরীমালা রয়েছে কেরলে, অক্ষরধাম মন্দির রয়েছে নিউ দিল্লি, ঠিক আছে। সবই যে কটা দিয়েছে এই কটাই মাথায় রাখবে, এর বাইরে বেশি কিছু তোমাকে পড়তে হবে না, এগুলোই গুরুত্বপূর্ণ। দেখো রঙ্গনাথ স্বামী মন্দির যেটা তামিলনাড়ুতে রয়েছে, মানে এটা খুব ভালো প্রশ্ন, রঙ্গনাথ স্বামী মন্দির যেটা তামিলনাড়ুতে রয়েছে। তারপরে মাথায় রাখবে দিলওয়ারা মন্দির কোথায়, রাজস্থানে। তারপরে হচ্ছে মাথায় রাখবে বিষ্ণুদেবী অমরনাথ, এই বিষ্ণুদেবী মন্দির, তারপরে অমরনাথ মন্দির এগুলো রয়েছে জম্মু কাশ্মীরে। মাথায় রাখবে যে কাশী বিশ্বনাথ মন্দিরটা উত্তরপ্রদেশে রয়েছে, আর সিদ্ধি বিনায়ক মন্দিরটা রয়েছে গুজরাটে, ঠিক আছে। এই কটা মাথায় রাখবা, একটু গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে বস মাথায় রাখতে হবে, মাথায় থাকে না বললে কিন্তু হবে না। চলো দেখো আজকের এটা 5 নম্বর প্রশ্ন, বলছে যে কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তা সঠিক উত্তর নানা সাহেব
কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল। এবার আমি দেখো এই সিপাহী বিদ্রোহটা না ছোট্ট করে 1 পেজের মধ্যে একদম মানে এমনভাবে বুঝিয়ে দিয়েছি যাতে তুমি এই সিপাহী বিদ্রোহ থেকে কোনো প্রশ্ন আসলে পরে তুমি সেই প্রশ্নটা এখান থেকেই পাবে। তা দেখো সিপাহী বিদ্রোহ সম্পর্কে দেখে নাও। সিপাহী বিদ্রোহ বা 1857 মহাবিদ্রোহ বলা হয়, ঠিক আছে, বা জাতীয় বিদ্রোহ বলা হয়। তা মাথায় রাখবে 1857 সালে 10ই মে মিরাট থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। কোথা থেকে? মিরাট থেকে। কবে? 1857 সালে তো বুঝলাম, কিন্তু কবে? 10ই মে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 1857 সালে 10ই মে মিরাট থেকে তোমার এই সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। আর তখন ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং। তা মাথায় রাখবে, দেখো এক একটা পয়েন্ট বলতে কি মানে এক একটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ বস। তুমি কিন্তু ভেবো না যে এখান থেকে বেছে বেছে 2-4টে লাইন পড়লাম বাকিগুলো ছেড়ে দিলাম, পাগলামোর মতো কাজ, বুঝতে পারলে? এক একটা লাইন মানে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি তুলেছি, বেকার বেকার আমি তুলিনি, হাবিজাবি দিয়ে ভরিয়ে দেবো সেটা কিন্তু করিনি। তুমি প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বে, মাথায় রাখবে। দেখো পরের পয়েন্ট বলছে যে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন। তাহলে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে কে অভিহিত করেছিল? বিনায়ক দামোদর সাভারকর। তাই এই যে বিদ্রোহটা হয়েছিল এর কারণ কি ছিল বলতো? এই বিদ্রোহের মূল কারণ ছিল ওই তোমার হচ্ছে মাথায় রাখবা এনফিল্ড রাইফেলের ব্যবহার নিয়ে তোমার মানে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। মানে এই বিদ্রোহটার মূল কারণ ছিল, ঠিক আছে। তো এই বিষয়টাকে দেখো তো, এই রাইফেলের ব্যবহার বলতে এই যে মানে এই রাইফেলের যে কার্তুজ ছিল সেই কার্তুজের খোলটা, সেই খোলটা গরুর মাংস আর শুয়োরের মাংস যে চর্বি, সেই চর্বি দিয়ে তৈরি করা হয়েছিল। এবার দেখো যে সমস্ত মানে ব্রিটিশ প্রশাসনের মধ্যে যে সমস্ত ভারতীয়রা তোমার হচ্ছে কাজ করতো আর কি, তারা তো মানে তাদের তো অসুবিধা হবে, সেই জন্য তারা এর বিদ্রোহ করে। আর এইটাই ছিল মূল কারণ, বুঝতে পারলে, যে এনফিল্ড রাইফেলের ব্যবহার, মাথায় রাখবে এইভাবে। তা দেখো বলছে এবার তারপরে দিল্লি থেকে তোমার নেতৃত্ব দিয়েছিল কে? দ্বিতীয় বাহাদুর শাহ। মাথায় রাখবে যে দিল্লি থেকে এই মহাবিদ্রোহ 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি ছিলেন শেষ মুঘল শাসক, বুঝতে পারলে? দ্বিতীয় বাহাদুর ছিল শেষ মুঘল শাসক। তাই মহাবিদ্রোহের বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল, ঠিক আছে। তা মাথায় রাখবে ইংরেজরা তাকে পরবর্তীকালে তোমার ওই রেঙ্গুনের জেলে বন্দি করে রাখে, ঠিক আছে। রেঙ্গুনে বন্দি করে পরে তোমার 1862 সালে তিনি মারা যান। তো এখানে মাথায় একবার পরীক্ষায় এমনও প্রশ্ন আসে যে ইংরেজরা নিম্নলিখিত কোন সিপাহী বিদ্রোহের কোন বা মানে নেতাকে আর কি রেঙ্গুনে বন্দি করে রেখেছিল, এরকম টাইপের প্রশ্ন আসলে পরে সঠিক উত্তর করবা দ্বিতীয় বাহাদুর শাহ। বুঝতে পারছো তো? প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কানপুর থেকে নেতৃত্ব দেয় নানা সাহেব, লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাই, বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কুনওয়াল সিং। গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে মাথায় রাখবে যে ফৈজাবাদ থেকে কে নেতৃত্ব দিয়েছিল? তোমার হচ্ছে মৌলভী আহমদ উল্লাহ, ঠিক আছে। রাজস্থান থেকে নেতৃত্ব দিয়েছিল দয়াল আর হচ্ছে হরদয়াল সিং। আসাম থেকে নেতৃত্ব দিয়েছিল মণিরাম দত্ত বড়ুয়া। উড়িষ্যা থেকে নেতৃত্ব দিয়েছিল সুরেন্দ্র শাহী আর উজ্জ্বল শাহী, ঠিক আছে, 2 শাহী। এগুলো দেখো, এই যে আর কে যে নেতৃত্ব দিয়েছিল, আর এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না, সেইভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে তুলে আলোচনা করছি। দেখো এবার মাথায় রাখবে 8ই এপ্রিল 1857 ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের ওপর হামলার দায়ে মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। মানে ইংরেজরা দাবি করে যে এই মঙ্গল পাণ্ডে আমাদের হামলা করেছে, এই কারণে তা মানে মঙ্গল পাণ্ডের উপরে মানে তোমার আর কি আদেশ দেওয়া হয় মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হবে। কত তারিখে? মাথায় রাখবে যে 8ই এপ্রিল, ঠিক আছে। তারপরে মাথায় রাখবা যে মঙ্গল পাণ্ডেই ছিল প্রথম শহীদ আর কি। এই যে তোমার 1857 যে মহাবিদ্রোহটা, এই মহাবিদ্রোহে প্রথম শহীদ হয় তোমার এই মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। তার সাথে আরেকটা পয়েন্ট মাথায় রাখবা যে মৌলভী লিয়াকত আলী, তিনি হচ্ছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজের একজন মুসলিম ধর্মী নেতা ছিলেন। মানে তিনিও কিন্তু এই যে মৌলভী লিয়াকত আলী, তিনিও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তার জন্য এখানে তোলা হয়েছে, বুঝতে পারছো? তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। দেখো তারপরে কি হয়, দেখো 1857 এই বিদ্রোহকে মাথায় রাখবা ঐতিহাসিকগণ জাতীয় বিদ্রোহ নামে ঘোষণা করে, ঠিক আছে। মানে এটা এক্সট্রা পয়েন্ট তুলে দিয়েছি। মাথায় রাখবা 1857 বিদ্রোহকে ঐতিহাসিকগণ জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করেন।
এবার তারপরে দেখো তোমার হচ্ছে মানে দেখবা যে ভারত শাসন আইন 1858 দ্বারা ভারতীয় প্রশাসনের যে নিয়ন্ত্রণের ক্ষমতা সেই ক্ষমতাটা মানে ব্রিটিশদের হাতে চলে যায়। তারপরে তোমার হচ্ছে এই 1859 সালে যে সকল মানে তোমার হচ্ছে বিদ্রোহীরা আর কি বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেয়, আর এদিকে ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করে ফেলে। বুঝতে পারলে বিষয়টা? মানে 1858 ভারত শাসন আইনের দ্বারা ব্রিটিশরা ভারতের প্রশাসনের যে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেওয়ার পরে বলে ঠিক আছে, মানে 1859 সালে সেই সময় নাগাদ আর কি বলে ঠিক আছে, তোমাদের যারা বন্দিরা আছে সবাইকে ছেড়ে দিচ্ছে, এই বিদ্রোহ এখন তুলে নিতে হবে, মানে এইভাবে দমন করে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো এই বিদ্রোহ কিন্তু একদম পুরো খতম। এই বিদ্রোহ থেকে যা প্রশ্নই আসুক না কেন, সিপাহী বিদ্রোহ থেকে তুমি একদম ঝেড়ে ঘেঁষে অ্যান্সার দিয়ে আসতে পারবে। কিন্তু সব দেখো এই বেছে বেছে পড়বা না কিন্তু, এর মধ্যে অনেকে আবার এর মধ্যে কিন্তু বাঁচতে লেগে যায়। ঠিক আছে, আমি বলবো বস দেখো একটু কষ্ট করে পড়ে নাও না, এই 7টা দিন একটু কষ্ট করে পড়ে নাও। না হয় তোমার যেখানে 3 ঘন্টা পড়ো সেখানে না হয় আরও 1 ঘন্টা বেশি পড়তে হবে, কিন্তু এর মধ্যে কিন্তু বেছো না। ঠিক আছে, কারণ এখান থেকে ধরো যেটা বাঁচলে সেটা পরীক্ষায় চলে আসলো, 1 নম্বর কিন্তু চলে যাবে তোমার। তখন কিন্তু আমাকে দোষারোপ করবা না তুমি। আমি তোমাকে বলেছি যে তুমি আমার কথা মতো পড়ো, 75-এর মধ্যে 60+ প্রশ্ন আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো দাদা, এই দেখো এই 7টা প্রশ্ন তুমি এখান থেকে এই পিডিএফের এখান থেকে পেয়েছো। এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে তুমি ভালো করে পড়ো। ঠিক আছে? আর কোনো রকমের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবো, অথবা তুমি আমাকে হচ্ছে মানে কি বলবো ফোনও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সবসময় তোমাদের সঙ্গেই রয়েছি। আর যেখানে যা কিছু সমস্যা হবে আমাকে সবাই কমেন্ট করবো। আর হচ্ছে একটা কথা বলি শোনো, আর যে পিডিএফগুলো দিচ্ছি সেগুলো কিন্তু রিভিশন করবা নিজে। ঠিক আছে? আর হচ্ছে যে ম্যাথের ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবা, যেটা বুঝতে পারবা না আমাকে বলবা, না বললে পরে আমি কি করে বুঝবো যে কার কোনটা হলো না হলো, এগুলো কিন্তু বলতে হবে। ঠিক আছে? আর সবাই ভালো করে প্রিপারেশন নিও। ঠিক আছে, রাখছি। জয় হিন্দ।